মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসাবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইসা। খুব দারিদ্র পরিবারের মেয়ে বিধায় বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে রিয়ানের 2 মাসের ভাড়াটে বউ হিসাবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্যই এখানে রিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। রিয়ান বিরাট বড়লোক শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরের সন্তান বিধায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এখনো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিধায় আজ রিয়ানের তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারোর জন্য সে জীবনটাকে বারবার থামিয়ে দিতে যাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপের কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। অন্ধকার ঘরে কুমুদ ভাটে নির্জীবতার আড়ালে বসে থেকে নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করেছে। মা বাবা চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিলেন না। অবশ্য সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কেননা রিয়ান তো আর অতীতটাকে কোনো মতেই ভুলে চেষ্টা করছে না, বরং দিন দিন আরো বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশিও ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পাচ্ছে না, কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে। অথচ এত সময় দেওয়ার পরও রিয়ান এতটুকু বদলায়নি। ছেলের চিন্তায় ক্রমশই মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে। ছোটবেলা থেকেই রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবার অসুস্থতা রিয়ানকে খুব বেশি ইমোশনাল করে ফেলে, কেননা ইতিমধ্যেই নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়ে ফেলেছে। বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আরো বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকেই মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডাক্তার মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে, ওনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না, কেননা উনি আর একবার স্টপ করলে তাহলে কিন্তু, যাই হোক, উনি যা চায় তা করার চেষ্টা করবেন। যত পারবেন ওনাকে চিন্তা থেকে দূরে রাখবেন। আমার মনে হয় সব থেকে চিন্তা উনি আপনাকে নিয়ে করেন। উনির জ্ঞান ফেরার পর থেকে উনি একটা কথাই বলছেন, রিয়ান, নতুন করে জীবনটাকে শুরু কর বাবা। রিয়ান, নিজেকে এইভাবে শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথা শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে, নিজের কষ্টগুলো কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধহয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোকে এক ফোঁটাও জল দেয়নি। তাই তোর মন আকাশে মেঘের ঘটা থাকতেও ওর চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। নিজেকেও নিজেকে এভাবে পাথর করে রেখেছিল যেদিন ও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডাক্তার রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর সুরে রিয়ানকে বলে উঠল। রিয়ান, অতীতে কি হয়েছিল বলে যাও না। রিয়ান তখন অট্ট হাসি দিয়ে বলে উঠল, আপনি সবকিছু জানার পরও কিভাবে এটা বলছেন? দেখো রিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। বিধাতা তোমার ভাগ্য এভাবে লিখেছেন বিদায় তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য আরেকটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ির থেকে বিধাতা শাড়ি পরনের অবস্থা দেখতে চাও? ক্রমশের চুলগুলো টানতে টানতে রিয়ান বলে উঠল, না, কখনো না। তাহলে প্লিজ বাবাটার কথা শোনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়। কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটাই আবদার শুধু করেছে, বাবা, বিয়ে কর বাবা, জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হক এই কথাগুলো বলতো তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো, অন্ধকার ঘরে দরজা দিয়ে দিনের পর দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো, সাথে আরো একটা স্মৃতিও ভেসে আসলো। কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অজর দ্বারায় কেঁদে বলে উঠল, বাবা, আমি যদি মরেও যাই তাহলে তোর কাছে আমার দাবিও শেষ ইচ্ছে থাকবে। তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি। এই ঘরে আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি। রিয়ানের এই কথাটি মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মক্ষম উপায়টি কি। আর এও বুঝে গেল ডাক্তার তাকে কি করতে বলছে।
কিন্তু ডাক্তার, আপনি তো জানেন আমার পক্ষে এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে খুন করতে? হুম। তাহলে বিয়েটা করে ফেলাও। বিয়ে শব্দটা শুনতে রিয়ান রাগান্বিত কণ্ঠে ডাক্তারকে বলে উঠল। নো ডাক্তার, নো। আমি এটা করতেই পারবো না, কখনো না। তখন ডাক্তার বলল, ও রিয়াদ, কামান, আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দাও। আমি শুধু তোমাকে বলেছি তোমার বাবাকে, বাবার সুখের জন্য অভিনয় করো। কাউকে 2 মাসের বই হিসাবে ভাড়া করে আনো। রিয়ান ডাক্তারের এমন কথাই বলে উঠল। কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার এত কিছু জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াটি বই লাগবে, আর মেয়েটার 1 লক্ষ টাকা লাগবে। আর আমার মনে হয় তোমার বাবা 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে। তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও। ওকে? রিয়ান ডাক্তারটির কথায় সম্মত দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে। কারণ এই ডাক্তারটি রিয়ানদের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামা বলেও ডাকে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুদের মতোই। রিয়ানের সব খারাপ সিচুয়েশনে বন্ধু হিসাবে দু হাতে এই ডাক্তার অর্থাৎ সাইফি রিয়ানকে আগলে রেখেছে। আর তাই রিয়ান সাইফের কথা মতো রাইসাকে আজ বিয়ে করেছে। চারপাশে লাল নীল মরিচবাতি আর আনন্দের উল্লাসে বিয়ে হচ্ছে রিয়ান আর রাইসার। রিয়ানের আত্মীয় স্বজন সবাই আজ ভীষণ খুশি। আর সব থেকে বেশি খুশি মিস্টার স্যামসন হক আর তার বউ। কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর রাইসার মায়াবী চেহারা, রূপ লাবণ্য আর মৃদু কথা শুনে ইরিয়ানের বাবা মাওকে বউ হিসাবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবারও ভুল করে জিজ্ঞাসাও করেনি ও কোন পরিবারের মেয়ে, ও কতটুকু পড়াশোনা করেছে, কিংবা ওর বাবা মা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ান মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দীপ্তি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটা দেখে নিজেকে বলে উঠল, বাবা, এই হট টেম্পারেচারে হঠাৎ এমন আইসকুল হলো কেন? কালকেই তো ক্যাফে আমার সাথে এগ্রিমেন্ট সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে বিয়ে করেছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য। সো একদম আমাকে ভুল করেও তুমি বলবে না। মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে। 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আর হ্যাঁ, নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আরও কত কে ব্লা ব্লা, আর এখন আমাকে মিষ্টি করে বলছে তুমি এই অবস্থায় কমফোর্টেবল ফিল করছো। রাইসা, চট্ট সব। রাইসার এই বিড়বিড়ে কথা বলায় রিয়ান কিছুটা বুঝতে পেরে প্রকুচকে রাইসাকে বলে উঠল, হ্যালো, আপনি কি কিছু আমাকে বলছেন? যাক বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর তুমি বলে কি ঢং করলেন, এখন আবার আপনিতে চলে গেলেন। লিসেন, একটু আগে আম্মু আব্বু এখানে ছিল বিদায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছি। ও তাই বলুন, এই জন্যই তো বলি হট টেম্পারেচার হঠাৎ আইসকুল হলো কেন। রিয়ান কথাটা শোনা মাত্রই রাগান্বিত কণ্ঠে রাইসাকে বলে উঠল। এক্সকিউজ মি। রাইসা রিয়ানের চোখ মুখ দেখে বুঝে ফেলল ও খেপেছে। তাই টপিকটা চেঞ্জ করার জন্য হাসি মুখে রিয়ানকে বলে উঠল, আরে দেখুন সবাই আমাদের ছবিও তুলছে, এইদিকে খেয়াল করেন, না হলে বুঝে ফেলবে। কুছ তো গরমিল হে। বাচান। রিয়ানের বাঁচার বক্তব্যটা শুনে রাইসা রাগান্বিত সুরে রিয়ানকে বলে উঠল, আপনি কি? হ্যাঁ, একটা বক রাক্ষস, মুখে একটু হাসি নেই। জীবনে কি কখনো হাসতে শেখেননি? রাইসার এরকম কথা রিয়ানের হঠাৎ পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে চলে আসলো। একটা সময় ছিল যখন এই মুখে হাসি ছাড়া বিষাদের মেঘ কখনোই ঠাঁই পেত না। কিন্তু আজ যে হাসিটা দিয়েছিল সে কেড়ে নিয়ে অনেক দূরে চলে গেল। রিয়ানের সব স্মৃতি মনে পড়তেই ও কর্কশ কণ্ঠে রাইসাকে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট। বেগুন ভাড়াটে বউ, আপনি কিন্তু আপনার সীমা কখনোই ক্রস করবেন না। কথাটি বলে জায়গাটি ত্যাগ করে চলে গেল। রিয়ানের এরূপ আচরণ দেখে রাইসা বলে উঠল, বাবা, এ তো দেখছি পাগলের পাল্লাই বললাম, ভাড়াটে বউ, ওকে তোর সায়েন্স করতেই হবে। হঠাৎ রাইসার মনে হলো পিছন থেকে কেউ একজন তাকে বলছে। মেয়েলি কণ্ঠটা পেয়ে রাইসা পেছনে তাকিয়ে দেখে রিয়ানের মা রাইসার মাথায় আলতো করে স্পর্শ করে এই কথাটি বলছে। রাইসা রিয়ানের মাকে দেখে স্নেহমাখা কণ্ঠে বলে উঠল, না, কিছু হয়নি মা। তাহলে রিয়ান এভাবে চলে গেল কেন? এমনি। ও এরকমই, ওকে একটু মা আগের জীবনে ফিরিয়ে এনো।
তাহলে আমি মা সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। রিয়ানিমা কথাগুলো বলে চোখে জল মুছতে মুছতে চলে যায়। রাইসা তখন বলে উঠল, এই হট টেম্পারেচারকে কিভাবে আমি সামলাবো আল্লাহই জানে। কাজে চলে এসেছে। বিয়ে প্রায় সম্পূর্ণ। তবে বিয়েটা সম্পন্ন হওয়ার পর ক্রমশই রিয়ানের চোখে মুখে মিথ্যে সুখে যে অভিনয় ছিল তা ক্রমাশয়ে বিষাদের মেয়েকের কাছে হার মেনেছে। রিয়ানের বারবার এই কথাটা রাইসার প্রচণ্ড রেগে রিয়ানকে বলে উঠল, আরে মশাই, এই কথাটা আর কয়বার বলবেন? লাইফে কত ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো একটা গাধাও দেখিনি। হ্যালো, খালি ভাব দেখায় যত সব। রিয়ান রাইসাকে কিছু বলার আগেই রিয়ানের চাচাতো বোন মিথিলা দুজনের মাঝে ঢুকে হাসি মুখে রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি এত কথা ভাবি, এখনই তোমাদের এই অবস্থা? মিথিলার এইরূপ মজা রিয়ানের একদমই পছন্দ হচ্ছে না। গম্ভীর কণ্ঠে মিথিলাকে রিয়ান বলল। মিথিলা, আমি এসব একদমই পছন্দ করি না। রাইসা তখন রিয়ানকে একটা মুখ বেচকি দিয়ে বলে উঠল, না মিথিলা, এসব বলো না, বরং এখানে দাঁড়িয়ে থেকে কারো শোকে নীরবতা পালন করো। মিথিলা রাইসার এরূপ কথা শুনে হাসতে থাকে। যেই মাত্র রিয়ানের দিকে চোখ পড়ে অমনি ভয় পেয়ে যায়। রিয়ানকে সরি বলে চলে গেল। মিথিলা যাওয়া মাত্র রিয়ান রাইসার হাতটাকে শক্ত করে ধরে বলল। বেশি বার বাড়বেন না, হ্যাঁ? রিয়ান এতটাই জোরে রাইসার হাতটা ধরেছিল যে রাইসা প্রচুর ব্যথা পাচ্ছিল। এতটাই পাচ্ছিল যে বাধ্য হয়ে সে রিয়ানকে কাতর সুরে বলে উঠল। ব্যথা পাচ্ছি আমি। রিয়ান কথাটা শোনা মাত্রই হাতটা ছেড়ে চলে যায়। রাইসা হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা অনেক লাল হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। না চাইতেও রাইসার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি হলো ভাবি? গলার আওয়াজ পেয়ে রাইসা পাশে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। রাইসা অন্যদিকে তাকিয়ে চোখের জলটুকু মুছে ফেলল এবং একটু মুছিয়ে হাসি দিয়ে মিথিলাকে বলল, কিছু না। তাহলে তুমি কাঁদছিলে কেন? এমনি বাবা মায়ের কথা একটু মনে পড়েছে। থাক ভাবি, একদম কাঁদবে না আর। আর তাছাড়া আজ থেকে আমরাই তো তোমার আপনজন। বড় মায়ের তো আজ থেকে তোমার মা, আর বড় বাবা তোমার বাবা, আর আমি একমাত্র তোমার কিউট বোন। রাইসা মিথিলার কথাগুলো শুনে মিথিলাকে জড়িয়ে ধরল আর মনে মনে ভাবল, সবাই কত ভালো, শুধু রাক্ষসটাই খারাপ। ওর কিসের এত কষ্ট? কেনই বস হঠাৎ করে প্রচুর রেগে যায়? না, আমাকে জানতেই হবে। চলো ভাবি, এবার তোমাকে তোমার ঘরে নিয়ে যেতে বলেছে বড় মা। হুম। রাইসাকে নিয়ে মিথিলা ড্রয়িং রুমে চলে আসে। রাইসাকে রিয়ানের মা দেখে অত্যন্ত আদর মাখা কণ্ঠে বলে উঠল। মা, তোমার কোনো সমস্যা হচ্ছে? রিয়ানের মায়ের কথা শুনে রাইসা বিড়বিড় করে বলে উঠল, শুধু বক রাক্ষসটাকে নিয়েই সমস্যা হচ্ছে। কিছু বলবে মা? না। ও আচ্ছা, রিয়ান কোথায়? পেছন থেকে রিয়ান তখন বলে উঠল। এই যে আমি মা। রিয়ানের ডাক পেয়ে রাইসা পেছনে তাকিয়ে একটা মুখ বেচকে দিয়ে বলে উঠল। শৈতানটার নাম লিয়া, ওর শৈতান হাজির। মিথিলা তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল। ভাবি, তুমি ভাইয়াকে কি বলেছ? আমি কিন্তু শুনে ফেলেছি। মিথিলার এই কথাটা শুনে রাইসা একটু ভয় পেয়ে যায়। ভয় ভয় মিথিলাকে বলল, মানে? ভয় পেও না ভাবি, আমি তোমার পক্ষে আছি। এইসব দেবদাসকে এগুলো ছাড়া আর কিছুই বলা চায় না। মিথিলা রাইসা দুজনেই রিয়ানকে নিয়ে এরূপ মন্তব্য করতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। রাইসার মিথিলার হাসি দেখে রিয়ান রাগান্বিত কণ্ঠে রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল। আমি কি কোনো জোকার যে আমাকে দেখে এভাবে হাসতে হচ্ছে? রাইসা রিয়ানের প্রশ্নের উত্তরে হাসি মুখে বলে উঠল। হয়তো তাই। ইউ কি হচ্ছে এসব? এখনই তোমরা ঝগড়া করবে নাকি? চারপাশে কিন্তু অনেক লোক, সো ভাবি চুপ। এন্ড ভাইয়া, আপাতত তুমি একটু আইস্কুল হও তো। মিথিলার কথা মতো রিয়ান নিজের রাগটাকে একটু কন্ট্রোল করে মিথিলার ভাই অর্থাৎ রিয়ানের চাচাতো ভাই রাহুল এসে রিয়ানের হাত ধরে বলে উঠল। আরে ভাইয়া, তুমি কি আজকে আমাদের সময় দেবে না? চলো বাইরে, চলো বাইরে, তোমার অনেক টাইম অপেক্ষা করছে। রিয়ান চলে যাওয়ার পর রাইসা মিথিলাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার ভাইয়া এমন কেন? আস্তে আস্তে তুমি সব বুঝতে পারবে ভাবি। এখন উপরে তোমার রুমে চলো। রাইসা আর কোনো কথা না বাড়িয়ে মিথিলার হাত ধরে উপরে যেতে লাগলো আর ভাবতে লাগলো। আমি কি এই হট টেম্পারেচারকে ঠিক করতে পারবো? রাইসার মিথিলার সাথে রিয়ানের রুমে যেতেই অবাক হয়ে যায়।
পুরো ঘর যেন স্বর্গীয় মতো। ঘরের পশ্চিম পাশে রাজাদের মতো পালঙ্ক, আর সেই পালঙ্কের উপর গোল্ডেন কালারের একটি বিছানার চাদর, যেটি রোদের কিংবা তীব্র আলোর স্পর্শে লালচে কালার ধারণ করে। তার উপরে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাবাকা। বিছানাটা চারপাশে রং বেরঙের ফুল, যার গন্ধ আর সৌন্দর্য যে কাউকে ঘরটার প্রতি আকৃষ্ট করে ফেলবে। বিছানার দক্ষিণ পাশে একটা মস্ত বড় জানালা, যা দিয়ে ছাদের হাট দেখা যায়। পুরো ঘরে মোট 4টা জানালা, আর 4টা জানালার মধ্যে লাল পায়ের গোল্ডেন কালারের পর্দা। ঘরের দেওয়ালটায় হালকা ব্লু কালার করা, আর ঘরটার উত্তর দিকে মস্ত বড় এক বারান্দা, যা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। কিভাবে পছন্দ হয়েছে ঘরটা? কিন্তু কিন্তু কি? না, আসলে আমি এই প্রথম এত বিলাসবহুল ঘর দেখেছি। এইটুকু দেখেই তোমার এই অবস্থা? তাহলে বাকি জীবন কি করবে? মানে? মানে তোমার যার সাথে বিয়ে হয়েছে সে এর চেয়ে আরো বেশি বিলাসিতা পছন্দ করে। যাই হোক, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, ভাইয়া কিছুক্ষণ পর চলে আসবে। এই কথা বলে মিথিলা চলে যায়। মিথিলা চলে যাওয়ার পর রাইসা ঘরে ঢুকে দরজার ভিতর দিয়ে আটকে দেয়। তারপর মনের আনন্দে গান গেতে গেতে পুরো ঘর ঘুরে দেখলো। বাবা, রাক্ষসের দিকে চয়ে যাচ্ছে না। খ্যাট টাইপের কোনো ছেলের অন্তত ভাড়াটে বউ হয়নি। এই কথা বলতে বলতেই রাইসা পালংটির প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে কাছ থেকে দেখার জন্য তার দিকে যেতেই হঠাৎ তার চোখ পড়ল ঘরের দেয়ালগুলোর দিকে। দেয়ালের দিকে ভালো করে তাকাতেই রাইসার মুখটা বিষাদের কালো মেঘপুঞ্জ বাসা বাঁধে। রাইসা দেখতে পেল ইরিয়ানের পুরো ঘরের দেয়াল জুড়ে শুধু একটি মেয়ের ছবি, আর প্রতিটি ছবির নিচে দিয়েই লেখা, এখনো তোমায় ভালোবাসি রিয়া। চলে গেছো তাই বলে কি ভুলে যাবো? এখনো মাঝরাতে তোমার ছোট বুকটা কেঁপে ওঠে রিয়া আমার। রাইসা রিয়ানের এসব কাণ্ড দেখে সহ্য করতে না পেরে বলে উঠল, ইস, পাগলও আবার কাব্য লিখে, যত স্বপ্ন। কিন্তু এই মেয়েটিকে সারা ঘর জুড়ে এই মেয়েটির ছবি বা কেন? রাইসা যখন এসব চিন্তা ভাবনায় মগ্ন ছিল, ঠিক তখনই রাইসার মনে হলো দরজায় কেউ একজন নক করছে। দরজা নকের আওয়াজ রাইসার কানে আসতেই রাইসা প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল। এই কে? ওপাশ থেকে থমক দিয়ে কে একজন বলে উঠল। আমি? আমি কে? এই মাঝার মেয়ে, দরজা খুলুন। রাইসা কথাটা শুনেই বুঝতে পারলো রিয়ান ছাড়া এ আর কেউ নয়। ও তাছাড়া এই ঘরটা তো বক রাক্ষসেরই। এসো, ওই তো এখন এই ঘরে আসবে। রাইসা গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল রিয়ানের চোখে মুখে রাগ ভাব। রিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইসা ভয় ভয় বলে উঠল, হাই স্বামী। শাট আপ অ্যান্ড। জানি এখন আপনি আর কি বলবেন। ডোন্ট ক্রস ইউর লিমিট। তো তাছাড়া আর কি বলবো? তুমি আমার ঘরে ঢুকে আমার অনুমতি ছাড়া দরজা লাগিয়েছো। সাহস তো কম নয়। সাহসের কি দেখছেন আপনি? আপনি কি জানেন আমি কে? রিয়ান তখন রাইসার মুখের একদম নিকটে গিয়ে বলে উঠল, কে আপনি? বাবা, এ তো দেখছি শুধু হট হয়ে যাচ্ছে না, একে কন্ট্রোল করতেই হবে। এই বলেই রাইসা খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল, আমি আমি কেউ না। ইউ? আপনি এত গরম হন কেন? হ্যাঁ, যাই হোক, এই পুরো ঘরে দেওয়াল জুড়ে এগুলো কার ছবি? রাইসার এইরূপ প্রশ্নে রিয়ানের আচরণের মাঝে একটু পাগলামি ভাব দেখা গেল। রিয়ান ছবিগুলোর অতি নিকটে গিয়ে একটি ছবির মধ্যে হাত দিয়ে কান্নামাখা কণ্ঠে রাইসাকে বলে উঠল, এ আমার সব, এ আমার ভালোবাসা, ও আমার বউ। ও ছাড়া আমার হৃদয়ে অন্য কারো কোনো স্থান নেই, কখনো হবে ওটা। আর এই কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, ওকে? আর ভুল করেও কখনো এই ছবিগুলোকে টাচ করবে না। যদিও আপনার বউ হয় তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আর তাছাড়া ওই বা কোথায়? সেই কৈফিয়ত আপনার কাছে দিতে আমি বাধ্য নই। আর তাছাড়া আপনাকে আমি আমার ভাড়াটি বউ হওয়ার জন্য জোর করে দিই। আপনার টাকা লাগবে বিধায় আপনি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য রাজি হয়েছেন। সো আমার সম্পর্কে কিছু জানার একদম চেষ্টা করবেন না, ওকে? এই বলে রিয়ান বিছানা দিকে যেতেই দেখে ফুল দিয়ে পুরো বিছানা সাজানো। ফুল দেখতে রিয়ান ক্রমশ আরো বেশি রেগে যায়। রাইসার কাছে গিয়ে রাইসাকে বলে উঠল, এই ঘর ফুল দিয়ে কে সাজালো? হ্যাঁ, কে সাজালো? রাইসা রিয়ানের আচরণ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রিয়ানের প্রশ্নের উত্তর দিল, আমি জানি না। ওকে ফাইন, আজ থেকে জেনে রাখুন। লিসেন, আমি এই পৃথিবীতে সব থেকে বেশি ফুলকে অপছন্দ করি। আর এসব হয়তো মিথিলের কাজ, যত সব।
রিয়ান রাইসাকে এই কথা বলে বিছানার কাছে গিয়ে পুরো বিছানার চারপাশে ফুলগুলো ক্রমশই ছিঁড়ে ফেলে দিতে লাগলো আর বলতে লাগলো। আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রাইসা রিয়ানের এরূপ ভয়ঙ্কর আচরণে খুব ভয় পেয়ে যায়। তারপর ভয়ে ভয়ে রিয়ানকে থামানোর জন্য ও রিয়ানের কাছে যায়। রিয়ানের কাছে যেতেই রিয়ান ওকে জোরে সোরে একটা ধাক্কা মারে। ফলে রাইসা নিচে পড়ে গিয়ে হাতে প্রচণ্ডভাবে ব্যথা পায়। রিয়ান রাইসার ব্যথাটাকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। রিয়ানের এইরূপ নিষ্ঠুরতার আচরণ দেখে রাইসা খুব বেশি কষ্ট পায়। এত নিষ্ঠুর কিভাবে একটা মানুষ হয়? ব্যথা পেয়েছি অথচ একবারও দেখলো না, এমন কেন উনি? তারপর রাইসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বারান্দার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলো আর ভাবছে। নিচে নিয়ন আলোয় ব্যস্ত শহরের পথগুলো এখন কেমন নির্জন, আর এই নির্জনতায় দিনের আলোয় সুখী হওয়া মানুষগুলো এখন একটু একটু করে নিজেদের কষ্টগুলোকে আঁকড়ে ধরবে, আর সাথে কিছু যাযাবর আবেগ আর ক্ষত বিক্ষত স্মৃতিকে। বাজার হলেও ভালোই তো কথা বলতে পারেন। এই বলে রাইসা পেছন ফিরে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে রয়েছে। একটু অভিমানী কণ্ঠে রাইসা তখন বলে উঠল। ও আপনি হট টেম্পারেচার? আমার উপর অভিমান হয়েছে, কিন্তু তাও আমাকে হট টেম্পারেচার বলাটা গেল না। হ্যাঁ, এই রাইসা রিয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইসার এই নীরবতা দেখে রিয়ান চুপচাপ অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর একটু আমতা আমতা করে বলে উঠল। আসলে আমি দুঃখিত তখন আপনাকে ওভাবে ধাক্কা দেওয়ার জন্য। রাইসা রিয়ানের এই অপরাধী বোধ দেখে একগাল হাসি দিয়ে সব অভিমানকে আড়ালে রেখে রিয়ানকে বলে উঠল। কোনো সমস্যা নেই বোক রাক্ষস। কি? না মানে রিয়ান সাহেব। আপনি তো ভারী অদ্ভুত মেয়ে। একটু আগে তো দেখলাম একরাশ অভিমান আর এখন নিমিষে সব উধাও। ও আমি এরকমই। ওকে ফাইন, আমার সাথে আসুন। এই বলে রিয়ান রাইসার হাতটি আলতো করে ধরে রাইসাকে বারান্দা থেকে ঘরে বিছানে নিয়ে বসায়। তারপর রাইসার হাতের মধ্যে মলম লাগিয়ে দেয়। রাইসা রিয়ানের এই কাণ্ড দেখে নিজেই নিজেকে বলে উঠল। কি অদ্ভুত ছেলে, এই গরমে আবার ঠান্ডা। এত অদ্ভুত কেন উনি? কিছু ভাবছেন আপনি? ভাবছি কোন পাগলের পাল্লাই পড়লাম। হ্যাঁ মানে মামা মানে আমি বলছি আমি এখন লুডো খেলবো। কি? আস্তে আস্তে কানের পর্দাটা তো ফেটে গেল আমার। বাজে কথা বলা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে রিয়ান উঠে দাঁড়াতেই রাইসা রিয়ানের হাতটা শক্ত করে ধরে বলল। সব মেয়ে বিয়ের রাতে স্বামীর কাছে চাঁদ দেখার ইচ্ছা প্রকাশ করে, আর স্বামীও এমনভাবে বউকে চাঁদ দেখায় যে মনে হয় জীবনে এই প্রথম চাঁদ দেখেছে। আবার কোনো মেয়ে সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, আর আমি আপনার ভাড়াটে বউ দেখে আপনার কাছে দুটো খেলার আবদার করেছে, আর আপনি তা পূরণ করবেন না। না, আমি সব আলতু বলতো আপনার পূরণ করি না। কি করব বলুন? আমি মানুষটাই তো আলতু ফালতু। রাইসার এমন কথায় রিয়ানের ওর প্রতি একটু মায়া জাগ্রত হয়। তাই রিয়ান সহানুভূতিশীল কণ্ঠে রাইসাকে বলে উঠল। সবই তো বুঝতাম, বাট সরি, আমার কাছে লুডো নেই, ঘুমান। আর আপনি কি করবেন? কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? আগে না, আর কি করবো আমি? মেয়ে মানুষ বিধায় আপনাকে বিছানায় ঘুমাতে দিলাম, আর আমি সোফায় গিয়ে ঘুমালাম। দূর, কার পাল্লায় যে পড়লাম। রিয়ান রাইসার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। রিয়ানের এই অবস্থা দেখে রাইসা বলে উঠল। আমি লুডো খেলবই। এই বলে নিজে নিজে চিল্লাতে লাগলো। ছক্কা! হুররে! পাস পাস! ইয়েস! রাইসার ছক্কা পা চিল্লা চিল্লিতে রিয়ান সোফায় বসে পড়ল। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? আর লুডোর কোর্ট নেই, ছক্কা পাস পাইছেন কই? মনের ভিতর লুডো কোটের ছবি এঁকে খেলছি। উফ, প্লিজ দয়া করে আমি একটু ঘুমোতে দিন প্লিজ। ওকে, যেহেতু দয়া চেয়েছেন তাই আর কথা বলবো না। ধন্যবাদ। এই বলে রিয়ান শুয়ে পড়ল। রাইসাও আর কোনো কথা বলল না। রিয়ানের মনে হলো রাইসা ঘুমিয়ে পড়েছে। তাই রিয়ান মনে মনে বলে উঠল। যাক বাবা, বাচাল ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি এখন একটু ঘুমাই। এই বলেই রিয়ান ঘুমিয়ে পড়ল। আধ ঘন্টা পর রিয়ানের মনে হলো তার মুখের উপর কারো এক নজরে নিঃশ্বাস পড়ছে। কে একজন তার মুখের একদম নিকটে এসে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। এই অনুভূতিতে একটু চমকে গিয়ে রিয়ান চোখ খুলতেই দেখে রাইসা? ভয় রিয়ান যেই মাত্র বসতে যাবে অমনি রাইসা রিয়ানকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। রিয়ান থাপ্পড়টা খেয়ে কিছু সময় রাইসার পানে তাকিয়ে রইল। তারপর হিংস্রর মতো গর্জন করে বলে উঠল। আমি কি পাগল? কেন? কেন মানে? আমাকে থাপ্পড় মেরে আবার কেন বলছেন? আসলে কি বলুন তো, আমার না
ঘুম না আসলে যাকে সামনে পাই কিংবা আমার আশেপাশে পাই তাকে ইচ্ছে মতো মারতে থাকি। আজীব মানুষ তো আপনি। তো ঘুমান। আপনি কি কেউ কি বলেছে রাত জাগতে? মানেটা কি? কিভাবে আমি ঘুমাবো? কেন চোখ বন্ধ করে ঘুমাবেন? আর আমি সেটা বলিনি। আমি বলছি আপনি তো পুরো বিছানায় ফুল ছিঁড়ে এক অবস্থা করে রেখেছেন। ওগুলো পরিষ্কার না করলে আমি কিভাবে ঘুমাবো? তো পরিষ্কার করে ফেলুন। ইস, শখ কত! শুনুন, যে ফুল ছিঁড়েছে তারই পরিষ্কার করতে হবে। মানেটা কি? দেখুন, না পরিষ্কার করলে কিন্তু এখন আপনি আরো একটা থাপ্পড় খাবেন। তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। ওকে ফাইন, আমি পরিষ্কার করে দিচ্ছি, বাট আমার একটা শর্ত আছে। কি সত্য? বিছানা পরিষ্কার করে দেওয়ার পর 1 মিনিটও দেরি না করে আপনি ঘুমিয়ে যাবেন। ঠিক আছে। রাইসা চুপচাপ বসে থাকে আর রিয়ান প্রচন্ড তাড়াতাড়ি করে বিছানার পরিষ্কার করে ফেলে। তারপর রাইসাকে গম্ভীর কণ্ঠে বলল, এই যে ম্যাডাম, পরিষ্কার করে দিয়েছি, এবার দয়া করে গিয়ে একটু ঘুমান আর আমাকে একটু শান্তি দিন। কিন্তু স্যার, আমার যে ঘুম পাড়ানির গান না শুনলে ঘুম আসে না। শাট আপ! আপনি কিন্তু এবার আমাকে অতিরিক্ত বিরক্ত করছেন। দেখুন, আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো একটা ছাগল, এগুলো আপনার পছন্দ হবে কি করে? যত সব। এই বলে রাইসা মুখটাকে ভার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রিয়ানও তখন আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে আর অবাক দৃষ্টিতে দেয়ালে সেই ছবিগুলোর পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, রিয়া, রিয়া কেন আমায় ছেড়ে চলে গেছো? আমি যে বড্ড একা হয়ে গেছি, বড্ড বেশি একা হয়ে গেছি। এই রোজ রাতে রিয়ান এক হাতে নিকোটিন আর আরেক হাতে মদের বোতল নিয়ে রিয়ার ছবির দিকে তাকিয়ে এরকম নানান কথা বলতে থাকে। কখনো বা চোখগুলো কষ্টের স্পর্শে লাল করে ছবিগুলোর দিকে তাকিয়ে থেকে একটা রাতকে বেহিসাবে পার করে দেয়। কেননা রিয়া যখন ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে কিংবা ছবিগুলোর সাথে কথা বলে, তখনও মনে হয় ফ্রেমে বন্ধ থাকা ছবিটির মানুষটি ও নিশ্চুপ ভাবে ওর কথাগুলো শুনছে, ওর জন্য কাছে। আজ ও তার ব্যতিক্রম কিছু হয়নি। সারা রাত নির্ঘুম চোখে ছবির পানে তাকিয়ে থাকার কারণে ভোরের দিকে রিয়ানের চোখে একটু ঘুম নেমে আসে। কিন্তু ঠিক 5:30 হালকা পানির স্পর্শে রিয়ানের সেই ঘুমটাও ভেঙে যায়। একটু অস্বস্তিকর ভাব নিয়ে চোখ কচলাতে কচলাতে তাকাতেই রিয়ান দেখতে পেল রাইসা এক হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কি? সরি, দেখুন, এত বেলা অবধি মুসলমান জাতির ঘুমাতে নেই। আর তাছাড়া আপনাকে সেই কখন থেকে আমি ডাকছি কিন্তু আপনার কোনো সাড়া শব্দ নেই, তাই বাধ্য হয়ে এটা করতে হয়েছে। এবার দয়া করে যান, গিয়ে উঁচু করুন, তারপর নামাজ পড়তে যান। রাইসার কথায় রিয়ান কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। রিয়ানকে ওয়াশরুমে যেতে দেখে রাইসার চোখে মুখে আনন্দময় নেমে আসে, কিন্তু পরক্ষণেই তা নিমেষে আবার মেঘের কাছে হার মানে। রিয়ান ওয়াশরুম থেকে এক জগ পানি এনে সোজা রাইসার মাথায় ঢেলে দেয়। পানিটা এতটাই ঠান্ডা ছিল যে তার স্পর্শে রাইসা কাঁপতে লাগলো। কিন্তু রিয়ান রাইসার কাঁপুনিকে গুরুত্ব না দিয়ে অনায়াসে রাইসাকে বলে উঠল, ভাড়াটে বউ হিসেবে এসেছেন, ভাড়াটে বউ থাকুন। একদম আমার উপর অধিকার ফেলাতে চাইবেন না। আর হ্যাঁ, ভুল করেও দ্বিতীয়বার এসব কাজ করার আগে একবার হলেও ভাববেন যে আপনি কার সাথে এসব করছেন। আন্ডারস্ট্যান্ড? এই বলে চোখে মুখে একরাশ রাগ নিয়ে রিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। আর রাইসা রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ থেকে এক ফোঁটা বৃষ্টি জড়িয়ে বলে উঠল, আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। এদের চেনা বড় তাই। এরা যখন তখন বদলে যেতে পারে, যখন তখন। এই বলে রাইসা অযোধ্যায় কাঁদতে লাগলো। কিন্তু পরক্ষণেই রাইসার কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে যায় একটা কথা ভেবে। আসলে আমাদের উচিত মানুষের বদলে যাওয়াটা না দেখে তার বদলে যাওয়ার কারণটা খোঁজা। আর আজ থেকে সেটাই আমি করব। চোখের জলগুলোকে মুছে মুখে একগাল হাসি নিয়েই রাইসা লাকেজ থেকে জামা কাপড় বের করলো। মেরুন কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে। তারপর নামাজ পড়ে পুরো ঘরটাকে পরিপাটি করে সাজাতে শুরু করলো। আলমারিতে তাকের এক পাশে নিজের জামা কাপড়গুলো, অন্য পাশে রিয়ানের শার্ট প্যান্ট গোছাতে লাগলো। হঠাৎ রাইসা চোখে পড়লো রিয়ানের শার্ট প্যান্টের নিচে 3টে মদের বোতল। বোতলগুলো পেয়ে রাইসা অবাক দৃষ্টিতে বোতলগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর নিজেকেই বলে উঠল, মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, অথচ এই সম্মান পাওয়ার পরেও এরা সামান্য কষ্টতে কেন এভাবে ভেঙে পড়ে, ক্রমশ নিজেকে কেন এভাবে শেষ করে দেয়। কিন্তু একবার কি তাদের মাথায় এটা আসে না যে জীবন মানে সমস্ত সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া?
জীবন মানেই এক একটা আঘাত থেকে নতুন করে শিক্ষা নেওয়া না। এভাবে শেষ হতে আমি আপনাকে দিব না রিয়ান সাহেব। এই বলে রাইসা মদের বোতলগুলো আলমারি থেকে সরিয়ে ফেলে। ভাবি, ভাবি, কে? আমি। ও মিথিলা, এসো ভিতরে এসো। মিথিলা ঘরে ঢুকে একগাল হাসি নিয়ে রাইসাকে বলে উঠল। ভাবি, প্রথম দিনই তো তুমি বাজিমাত করে ফেলেছ। মানে? ভাবি, তুমি আবার মানে জানতে চাও? তুমি জানো ভাইয়া আজকে ভোরে বড় বাবার সাথে ফজরের নামাজ পড়তে গেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলেছি, কেননা আমি নিজ চোখে দেখেছি ভাইয়া টুপি পরে বড় বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আজ এত বছর পর এই প্রথম আমি আবার বড় বাবাকে হাসতে দেখেছি। ভাবি, এত ভালো একটা কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই মিথিলা, তুমি সত্যি বলছো তো? কেন ভাবি? আমার না বিশ্বাস হচ্ছে না। এই তুমি আমাকে একটা চিমটি কাটো তো। ওকে ফাইন। এই বলে মিথিলা মুচকি হাসতে হাসতে রাইসাকে ইচ্ছে করে জোরে সরে একটা চিমটি মারে। চিমটিটা খেয়ে রাইসা চিৎকার দিয়ে বলে উঠল। মিথিলা চিমটি দিতে বলেছি বলে এত জোরে দিবে? সরি ভাবি। কিন্তু রাইসা মিথিলার সরি কথাটি না শুনে আনমনে চিন্তা করতে লাগলো। সে তো নামাজ পড়তে গেল, তাহলে আমার সাথে কেন এমন আচরণ করলো? আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদের কষ্ট অনুভূতি আর নিজের ভেতরের আসল মানুষটাকে সবার থেকে লুকিয়ে রাখে। সেই মানুষগুলোকে চেনা বড় দায়। এই মানুষটাও বোধ হয় তাদের তালিকার একজন হবে। রাইসার এইরূপ রোবটের মতো দাঁড়িয়ে চিন্তা জগতে মগ্ন থাকতে দেখে মিথিলা একটু বিরক্তিকর ভাব নিয়ে রাইসার হাতে স্পর্শ করে বলে উঠলে। কি এত ভাবছো ভাবি? না কিছু না। ও, এই বলে মিথিলা নিজের হাতটা গুটিয়ে নিতেই ব্যস্ত হতেই হঠাৎ ওর মনে হলো রাইসার শরীরটা কেমন জানি গড় হয়ে আসছে। একটু অবাক কণ্ঠে মিথিলা রাইসাকে বলল। ভাবি, তোমার শরীর দেখি গরম হয়ে আসছে। রাইসা মিথিলার কথা ঘুরানোর জন্য হাসিমাখা কণ্ঠে বলে উঠল। আরে আমার ননদিনী, ও কিছু না। এখন তুমি বলো, এত সকালে আমার ঘরে কেন আসছো? মিথিলা তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল। তোমাকে নিচে মা বড় মা ডাকছে, চলো। আর তাছাড়া কতক্ষণ পর পাড়ার লোকজন আসবে তোমায় দেখতে। মিথিলার কথায় রাইসা একটু অন্যমনস্ক হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমায় দেখতে? কিন্তু কেন? বারে, তুমি আমার ভাইয়ের বউ, এই পাড়ার সব থেকে ধনী শামসুল হক সাহেবের একমাত্র পুত্র রিয়ান হকের বউ। তো তোমাকে দেখতে আসবে নাকি আমাকে দেখতে আসবে? আর তাছাড়া তুমি নতুন বউ না? সবাই দেখবে না আমায় ভাবিটা কত সুন্দর? রাইসা মিথিলার কথাটা কোনো উত্তর না দিয়ে অট্ট হাসি দিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল। নতুন বউ ভাবি, সবকিছু শুধুমাত্র 2 মাসের জন্য। 2 মাস পর সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। ভাবি, তুমি কিছু বললে? হ্যাঁ, না মানে আমি বলেছি তাড়াতাড়ি নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাবো, কিন্তু এখন না। কেন? কারণ তোমাকে তো এখনো আমি সাজালামই না। বড় মা বলেছে তোমাকে অনেক সুন্দর করে সাজাতে। এত সাজ দিয়ে কি হবে? বারে, আমার ভাইকে তোমার প্রেমে ভাসাতে হবে না। ভাবি, তুমি ঘরে বসো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? এসে বলবো, জাস্ট 5 মিনিট। আর হ্যাঁ ভাবি, এই 5 মিনিট তুমি একদম চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো। এই বলে মিথিলা ঘর থেকে বেরিয়ে যায় আর রাইসা অন্যমনস্ক হয়ে বিছানার উপর বসে ভাবতে লাগলো। আমি কি এদের ঠকাচ্ছি? এরা যখন জানতে পারবে আমি 2 মাসের ভাড়া করাবো, 2 মাস পর নিজের ঠিকানায় চলে যাব, তখন এরা কি করবে? আর আর হয়তো অনেক কষ্টও পাবে, কিন্তু আমি এবার কি করতে পারি? আমি যা করছি সব তো। আসবো? কে? রিয়ান কোনো জবাব না দিয়ে ভদ্র ছেলের মতো রুমে ঢুকে যায়। রাইসা রিয়ানকে দেখতে পেয়ে বিছানার বালিশগুলো ঠিক করতে লাগলো। রিয়ানও দাঁড়িয়ে রাইসার বালিশ ঠিক করা থেকে তাকিয়ে রইল। রিয়ানের এভাবে অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখে রাইসা বালিশ খুঁচিয়ে একটু শান্ত কণ্ঠে রিয়ানকে বলল। আপনি কি কিছু বলতে চান? না মানে কি এত আমতা আমতা করছেন? কি বলবেন বলে ফেলুন। এই বলে রাইসা বিছানাটা ঝাড়তে লাগলো। রিয়ান তখন আস্তে আস্তে রাইসার কাছে এসে বলে উঠল। হাতটা পাতুন দেখি। রিয়ানের এমন কথা শুনে রাইসা বিছানা ঝাড়া বন্ধ করে বলে উঠল। কেন? আরে পাতুন না। ওকে। একটু অস্বস্তিকর ভাব নিয়ে রাইসা হাত পাততেই
রিয়ান রাইসার হাতে এক পাতা প্যারাসিটামল দিয়ে প্রচণ্ড রাগে মাখা কণ্ঠে বলে উঠল। এই নিন, আগে ভাগে এখান থেকে ওষুধ খেয়ে ফেলুন, কারণ বলা যায় না, সকালে পানিগুলো অনেক ঠান্ডা ছিল, ওগুলোর স্পর্শের কারণে আবার জ্বর না চলে আসে, তখন কিন্তু আবার সব দোষ তো আবার ঘাড়ে এসে পড়বে। নিন, খেয়ে নিন। এই বলে রিয়ান নিজের আবেগটাকে লুকানোর জন্য রাইসার থেকে এক প্রকার পালিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা একটু হেসে রিয়ানকে বলে উঠল। অল্প জ্বরকেই যদি সহ্য করতে না পারি তাহলে জীবনের ঝড়কে কিভাবে ফেস করব? আর তাছাড়া অসুস্থ না হলে বুঝবেন কি করে একজন অসুস্থ মানুষের কতটা কষ্ট? রাইসার কথাগুলো শুনে রিয়ান থমকে গিয়ে রাইসাকে আচমকা কণ্ঠে বলে উঠল। মানে? মানে আপনি বোধহয় লাইফে কখনো ক্রাইসিস ফেস করেননি, তাই না? তা বলতে পারেন এক প্রকার, হ্যাঁ। আসলে ছোটবেলা থেকে মা বাবার ছায়ার নিচে মানুষ হয়েছি তো, এর জন্য কখনো রিয়েল লাইফের জটিলতার মুখোমুখি হতে হয়নি। এই জন্যই এই অবস্থা। কিন্তু কি জানেন, আমি ফেস করেছি প্রতিদিন সত্যিকারের বাস্তবতাকে। নিজের চোখের সামনে দেখেছি মর্গের একসাথে স্বামী ছেলে মেয়ের লাশ পড়ে থাকতেও দেখেও একটি মেয়ে দমে যায়নি, জীবনটাকে নতুন করে শুরু করেছে। আমি দেখেছি রোজ চাকরি খুঁজতে যাওয়া বেকার সেই ছেলেটি যে একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে নিজের পাটাকে হারিয়ে ফেলে, তবুও জীবনের কাছে হার মানেনি। আমি দেখেছি প্রতিদিন শকুনের কাছে নিজেকে সঁপে দেওয়া অসতী পাড়ার সেই মেয়েটি যে নিজের শরীরের বিনিময় মা বাবার সংসারের আর বোনের পড়ার খরচ চালায়, অথচ এত কিছুর পরেও একটিবারের জন্য আত্মহত্যা নামক পাপের কথা ভুল করেও চিন্তা করে না। রাইসার কথাগুলো শুনে রিয়ান অবাক দৃষ্টিতে রাইসার পানে তাকিয়ে থাকে। তারপর বলে উঠল। আমার অনেক কাজ আছে, আমি আসি। রাইসা ও রিয়ানকে কোনো বাধা দিল না, কেননা রাইসা বুঝতে পেরেছে এই মানুষটির প্রত্যহ নিজের থেকে, নিজের কাছের মানুষগুলোকে থেকে পালিয়ে বেড়াচ্ছে। হয়তো একদিন এই পালানোর সমাপ্ত হবে। শুনুন, একটা কথা ছিল। গলার আওয়াজ টিপে রাইসা দরজার দিকে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে রয়েছে। জি বলুন। না, আসলে আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে আপনি যেটা আসলে আপনি সেটা নয়। মানে? না, কিছু না। আসলে মাঝে মাঝে আপনাকে আমার খুব রহস্যময় লাগে। রিয়ানের এইরূপ বক্তব্য শুনে রাইসা আমতা আমতা করতে লাগলো। ঠিক সেই সময় মিথিলা রিয়ানের শার্টের পিছন থেকে টেনে ধরে বলে উঠল। কি হচ্ছে এসব ভাইয়া? কে? অমিথি। তুমি এখানে কি করছো? না মানে, এত মানে রাগ করে এখান থেকে চাও তো আমি এখন ভাবিকে সাজাবো। মিথিলার কথায় রিয়ান কোনো জবাব না দিয়ে বলতে গেলে এক প্রকার পালিয়ে চলে যায়। রিয়ান চলে যাওয়া মাত্রই মিথিলা রাইসার রুমে ঢুকে বিছানার উপর 3টে বক্স আর একটা শাড়ি রেখে তারপর রুমের দরজা লাগিয়ে দেয়। মিথিলাকে রুমে ঢুকতে দেখে রাইসা ওষুধের পাতাটি বালিশের তলে লুকিয়ে ফেলে। তারপর বিছানার উপর রাখা গহনার বক্সগুলো আর শাড়িটা দেখে একটু অবাকভাবে মিথিলাকে উদ্দেশ্য করে রাইসা বলে উঠল। এসব কি মিথিলা? কেন ভাবি শাড়ি গহনা? সে তো আমিও দেখেছি, কিন্তু এত গর্জিয়াস শাড়ি আবার এত গহনা কার জন্য? কেন তোমার জন্য ভাবি? দেখো, আমি এত গহনা গর্জিয়াস শাড়ি পরাতে অভ্যস্ত নই। তো কি হয়েছে ভাবি, এখন থেকে অভ্যাস করো, বিকজ তোমাকে এগুলোই পড়তে হবে, বড় মায়ের করা নির্দেশ। পরতেই হবে? হুম। কি আর করার, পরারও তোমার যা ইচ্ছা তাই করো। থ্যাংক ইউ ভাবি। এনো ভাবি, এটা পরে আসো তো। ঠিক আছে। রাইসা ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে আসে। রাইসা যখন ওয়াশরুম থেকে শাড়িটা পরে বের হয়, মিথিলা তখন রাইসাকে দেখে পুরো থ হয়ে যায়। অবশ্য হবেই না কেন, একটি মায়াবী চেহারাযুক্ত মেয়ে, যার হরিণের মতো চোখ, রক্ত জবা ঠোঁট, তার উপর ঠোঁটের ডান পাশে একটি কালো তিল, আর মাথায় নেক গরম কেশ। সে যদি একটি গাঢ় নীল গোল্ডেন পুঁথি দিয়ে কাজ করা শাড়ি পরে, তাহলে তো আর তার দিকে তাকিয়ে থেকে যে কেউ এক যুগও হয়তো পার করে দিতে পারে। আমার এমন ভাবে কি দেখছো? উফ ভাবি, এই শাড়িটা পরে তোমাকে এতটা সুন্দর লাগছে যে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। এবার গহনা পরালে আর সাজালে তোমাকে না জানি কত সুন্দর লাগবে। দেখবে আজকে ভাইয়া তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। হ্যাঁ, তোমার ওই হট টেম্পারেচার ভাই আগে আমার দিকে তাকালে তো চোখ ফেরাবে না। তাকাবে ভাবি, তাকাবে। দেখো না তোমাকে কত সুন্দর করে সাজাই। মিথিলা রাইসাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে প্রথমে গহনা পরাতে লাগলো, তারপর নাকে নথ পরালো, চোখে কাজল আর ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক আর চুলগুলো খোপা করে তার মধ্যে ফুল গেঁথে দিল। তারপর রাইসার
মুখটাকে হাত দিয়ে আলতো করে স্পর্শ করে মিঠালা বলে উঠল। দেখো ভাবি কেমন সাজালাম তোমায়। রাইসা আন্নার মধ্যে নিজের চেহারাটা দেখে একটু গম্ভীর কণ্ঠে বলে উঠল। আসলে মিথিলা, আমি না এত সাজগোজ একদমই পছন্দ করি না। আমার কেমন জানি অস্বস্তি ফিল হচ্ছে। এত সুন্দর করে সাজালাম আর তুমি এই বলছো ভাবি? একটা দিনই তো। আর তাছাড়া তুমি তো নতুন বউ, তোমাকে তো সাজাতেই হবে। দূর, ভাল লাগে না। এইসব বললে আর হবে? এই বলে মিথিলা হাসতে হাসতে নিচে বসে রাইসাকে জুতো পরাতে লাগলো। রাইসা তখন একটু লজ্জাকর ভাবে মিথিলাকে বলে উঠল। মিথিলা, কি করছো তুমি? ও কিছু না ভাবি, তোমাকে জুতোটা পরিয়ে দেব, তবেই তো সাজটা পারফেক্ট হবে। এই বলে মিথিলা রাইসাকে জুতা পরাতে লাগলো। রাইসা তখন মিথিলাকে ভয় ভয় বলে উঠল। মিথিলা, আমি না উঁচু জুতো পরে হাঁটতে পারি না। এটা না না পরিয়ে অন্য একটা নর্মাল জুতা পরালে হয় না? আর কিছু হবে না ভাবি, আমি আছি না, ধরে ধরে নিয়ে যাব। আর তাছাড়া পড়ে যাও যদি, তাহলে ভাইয়া আছে না। নয়, বলো হ্যাঁ। সিনেমাতে দেখো না, নায়িকা পড়ে যেতে লাগলে নায়ক এসে তখন ধরে। উফ, কি রোমান্টিক সিন। কিন্তু মিথিলা, এটা সিনেমা নয়, বাস্তব জীবন। আমি সত্যি উঁচু জুতো পরে কমফোর্টেবল নয়। ও কোনো সমস্যা নয়, পড়ে যেতে লাগলে ভাইয়া এসে তোমাকে ধরবে। আর পারলে প্লিজ ইচ্ছে করে পড়ে যেও। মিথিলা, আমি মরছি টেনশনে, আর তুমি আমার সাথে মজা করছো। আচ্ছা সরি ভাবি, এখন চলো নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। যাবো? তো কি তুমি থাকবা? উফ ভাবি চলো তো, বললাম না আমি আছি। আমি কিন্তু সত্যিই হাঁটতে পারবো না। আমাকে কিন্তু ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে মিথিলা রাইসাকে ধরে ধরে উপর থেকে নিচ অব্দি নিয়ে আসো। নিচে নামতেই মিথিলা একটু অবাক হয়ে গেল, কেননা পুরো ড্রয়িং রুমে কেউ নেই। একটু বিস্মিত কণ্ঠে নিজেই নিজেকে বলে উঠল। কি ব্যাপার, সবাই কোথায়? আমি কি একটু বেশি দেরি করে ফেলেছি? তাই নয় তো কি? হ্যাঁ, যে সাজটা সাজাইলেন না, দেরি তো আলবাত হয়েছে। দেখো, সবাই হয়তো যে যার কাছে চলে গেছে। আরে কোনো সমস্যা নেই ভাবি, এখনই আমি সবাইকে ডাকছি। এই বলে মিথিলা সামনের দিকে যেতেই দেখতে পেল রিয়ান সোফায় বসে গম্ভীর মনোযোগ সহকারে পেপার পড়ছে। রিয়ানকে দেখতে পেয়ে মিথিলা রাইসা দুজনেই চোখে মুখে হাসির ঝলকানি দেখা যায়। মিথিলা রিয়ানকে দেখা মাত্রই রাইসাকে ছেড়ে রিয়ানের কাছে গিয়ে ওর হাত থেকে পেপারটা কেড়ে নেয়। মিথিলার এরূপ কাণ্ডতে রিয়ান প্রচন্ড রাগে দাঁড়িয়ে গেল। তারপর মিথিলাকে বলল। কি হলো বিথি, তুই ব্যাপারটা কেড়ে নিলি কেন? স্বাধীন পেপারে মুখ গুজে আর কতদিন থাকবি ব্রো? এবার একটু আমার ভাবির দিকে তাকা। মানে? রাইসা তখন খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল। হাই স্বামী। রাইসার গলার আওয়াজ রিয়ানের কানে আসতেই রিয়ান সামনের দিকে তাকাতেই দেখতে পেল সিঁড়ির পাশে রাইসা দাঁড়িয়ে রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। রিয়ান রাইসাকে নতুন রূপে কিংবা এত সুন্দরভাবে দেখেও ভালো করে ওর দিকে তাকালো না, বরং মিথিলাকে উদ্দেশ্য করে বলে উঠল। এসব কি হচ্ছে বিথি? কি হচ্ছে মানে? তোর জন্য দেখ ভাবিকে আমি এত সুন্দর করে সাজালাম, আর তুই কোথায় প্রশংসা না করে বুঝিস কি হয়েছে এসব? মিথিলার কথায় রিয়ান তখন হাসতে হাসতে বলে উঠল। বিথি কামন, তুই বোধহয় ভুলে গেছিস পেট দিকে যতই সুন্দর করে সাজায় কেন, পেট দিকে বেদনি লাগে। রিয়ানের এমন মন্তব্যে রাইসা প্রচন্ড ক্ষেপে যায়। এতটাই ক্ষেপে যায় যে কিছুক্ষণের জন্য ও ভুলে যায় যে ওর পায়ে উঁচু জুতো আছে। প্রচন্ড রাগে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল। কি? আপনি আমাকে পেতনি বলছেন? দেখুন আপনার আমি কি হাল করি। এই বলে দ্রুত হেঁটে রিয়ানের কাছে আসতেই ঠাস করে পড়ে যেতে নিলেই রিয়ান তৎক্ষণাৎ গিয়ে ধরে ফেলে। রিয়ান নায়কের মতো রাইসাটিকে ধরায় নিখিলা আনন্দজনকভাবে বলে উঠল। ওয়াও কি সুন্দর ভাইয়া, ফাটিয়ে দিয়েছিস পুরাই সিনেমার মতো। রাইসা মিথিলার কথা শুনে রিয়ানের চোখে চোখ রেখে একটু লজ্জিত সুরে বলে উঠল। থ্যাংক ইউ মেরা স্বামী। কথাটা শোনা মাত্রই রিয়ান হিন্দি করে হাসতে হাসতে রাইসাকে বলল। ওয়েলটা পেন্দি। এই বলে হাসি তারকে বন্ধ করে অন্যদিকে তাকিয়ে নিজের হাতটাও গুটিয়ে ফেলল। ব্যাস, আর রাইসা তখন ঠাস করে নিচে পড়ে যায়। রাইসাকে পড়ে যেতে দেখে মিথিলা দৌড়ে এসে রিয়ানকে গম্ভীর কথা বলে উঠবে। ভাই এটা কিন্তু সিনেমাতে হয় না, তুমি দেখি ওকে বাঁচানোর বদলে উল্টে ফেলে দিয়েছো। মা, কি ব্যথাটাই পেলাম। মিথিলা, এই বকরাক্ষসের সাথে কথা না বলে আমাকে প্লিজ উঠাও। হ্যাঁ ভাবি,
এই বলে মিথিলা রাইসাকে ওঠাতে লাগলো। রিয়ান তাকে মুচকি হেসে এসে রাইসাকে বলে উঠল, আরে খুব বেশি লেগেছে তাই না? কি করবো বলুন? আপনার মতো একটা চাউলের বস্তা ভার আমার মতো পিচ্ছি কি দিতে পারে? কি? আমি চাউলের বস্তা? দাঁড়ান, দেখুন কি করি আপনার। ধর, এই জুতোটার পরবই না। এই বলে রাইসা জুতো দুটো ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাগে গাল দুটো ফুলে অগ্নিগিরি চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। রাইসার এই অবস্থা দেখে রিয়ান উচ্চস্বরে হাসতে লাগলো। মিথিলা তখন টেবিলের উপর থেকে কফির মগটা নিয়ে আসে। তারপর রাইসার হাতে দিয়ে বলে ওঠে, ভাবি নিজের সম্মান বাঁচাও। ইয়া ননদিনী। এই বলে মিথিলার হাত থেকে কফির মগটা নিয়ে রাইসা রিয়ানের মাথার উপর কফিটা ঢেলে দেয়। ব্যাস, কফির স্পর্শে রিয়ানের হাসি মুখ আবার রাগের চেহারায় পূর্ণ হয়। বড্ড চুপ, একদম কথা বলবেন না। আমাকে পেতনি বলা, তাই না? ইচ্ছে করছে আপনাকে গলা টিপে ধরি। কি? রিয়ান রাইসার এরূপ ঝগড়ায় প্রচণ্ড অন্যমনস্ক হয়ে রিয়ানের মা অর্থাৎ মিসেস শায়লা বেগম রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতেই রাখে রিয়ানের মাথায় কফি, মুখে প্রচণ্ড রাগের ছায়া, আর অন্য পাশে মাথায় এক হাত ঘোমটা দিয়ে রাইসার তার সাথে মিথিলা মেনি বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। মিসেস শায়লা বেগম রিয়ানকে এই অবস্থা দেখে বলে উঠল, এ কি রিয়ান, এই অবস্থা কেন? তোমার কি হয়েছে? কি আর হবে মম? তোমাকে দেখে যে মাথায় এক হাত গোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে আর মিথি আমার মাথায় কফি ঢেলে দিয়েছে। কথাটা শুনে মিসেস শায়লা বেগম কিছু বলার আগেই মিথিলার মা অর্থাৎ শিলা বেগম উপর থেকে নিচে নামতে নামতে বলে উঠল, এসব কি মিথি? ও না তোমার বড় ভাই? ফাজলামির একটা সীমা আছে। শিলা বেগমের গলার আওয়াজ পেয়ে মিথিলা একটু ভয় মাথা নিচু করে ফেলে। মিথিলা প্রচন্ড রকম ভাবে শিলা বেগমকে ভয় পায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, একেই তো দানবের মতো চেহারা, তার উপরে একটু রকচটা মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। রিয়ানের মা হয়তো সম্পর্কে এবং বয়সে শিলা বেগমের বড়, কিন্তু স্বভাব আচরণ আর চলাফেরা কথাবার্তায় সবাই শিলাকে বড় বউ হিসাবে মানে। আর শিলা বেগমের সাথে বাড়ির কেউ সহজে কথা বলে না, বলার আগে অত্যন্ত একবার হলেও ভাবে। কিন্তু একমাত্র রিয়ান যে শিলা বেগমের চোখের মণি, রিয়ানের সমস্ত আবদার শিলা বেগম অনায়াসে পূরণ করার চেষ্টা করে। মিথিলা মাকে নিচে নামতে দেখে রাইসাকে ফিসফিস করে বলে উঠল, ভাবি সাবধান, যে নামছে তার সামনে না একদম ভাইয়াকে নিজে মজা করো না, না হলে কিন্তু। এই মিথি, কি ফিসফিস করছিস রে? না মা, কিছু না। কিছু না, দাঁড়া, দেখ তোর অবস্থা আমি কি করি। সোনা মা, ও সোনা মা, ডাকতে ডাকতে রিয়ান শিলা বেগমের কাছে গিয়ে বলে উঠল, দেখো আমার কি অবস্থা করেছে। এ কি, তোর এই অবস্থা কে করেছে? কি আর করবে, ওই যে ওই এক হাত গোমটা দিয়ে মিনি বিড়ালের মতো এখন যে দাঁড়িয়ে রয়েছে। রিয়ানের এমন কথা শুনে শিলা বেগম প্রচন্ড গম্ভীর কণ্ঠে বলে উঠল, বিয়ে হয়েছে একদিন না হতেই এখনই এই অবস্থা? শিলা বেগমের এমন উক্তিতে রাইসা নিচু স্বরে শিলা বেগমকে বলে উঠল, কি করব বলুন? কেউ যদি আমাকে চাউলের বস্তা বলে তাহলে আমি কি তাকে ছেড়ে দিব? চাউলের বস্তা বলেছে তো কি হয়েছে? তাই বলে তুমি ওর মাথায় কফি ঢেলে দিবে? সাহস তো তোমার কম নয়। শিলা বেগমের চোখে মুখে প্রচন্ড রাগের ছায়া দেখে মিথিলা ফিসফিস করে রাইসাকে বলল, ভাবি বললাম না কথা বলো না, এই খেপলো বলে। দাঁড়াও, দেখো না কি করি। এই বলে রাইসা কাঁদতে লাগলো জোরে জোরে। রাইসার কান্না দেখে সবাই অবাক হয়ে ওর পানেই তাকিয়ে রইল। শিলা বেগম আর রিয়ানের মা শায়লা বেগম বিস্মিত কণ্ঠ রাইসাকে জিজ্ঞেস করলো, এই তুমি কাঁদছো কেন? প্রশ্নটি শুনে রাইসা কান্নাটা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে শিলা বেগমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আপনার সম্মান বাঁচানোর জন্য এমন করলাম আর আপনি আমাকে বকা দিচ্ছেন? মানে আমার সম্মান বাঁচানোর জন্য? ভাবি এবার কিন্তু তুমি কেস খাবে। চুপ। এই মেয়ে কি ফিসফিস করছো? কই বললে না তো আমার সম্মান বাঁচানোর জন্য মানে? আসলে কি শোনা মা, উনি আমাকে চালের বস্তা বলেছে। আমি তো একটা মেয়ে, তার মানে একটা মেয়েকে চালের বস্তা বলা মানেও তো পুরো মেয়ে চারটাকেই চালের গুদাম। দূর দূরি চালের বস্তা বলেছে। রাইসার এমন কথা শোনা মাত্র শিলা বেগম, মিথিলা, শায়লা বেগম একসাথে রিয়ানের দিকে তাকিয়ে বলে প্রচন্ড ক্ষেপে উঠল, এই কথা তো আগে ভাবিনি বি। তিনটে মেয়ে মানুষের এভাবে অগ্নিময় চোখে স্পর্শে রিয়ানের পুরো শরীর ভয়ে আর রাইসার প্রতি রাগের ক্রমশ ঘামাতে লাগলো। রিয়ান সোনামায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো,
শোনা মা, আমি কিন্তু এভাবে ভেবে বলিনি, ও তোমাকে মিথ্যে বলেছে। এই বলে রিয়ান দ্রুত রাইসার সামনে গিয়ে ওকে চেঁচিয়ে বলে উঠল। এ মেয়ে, তুমি কি বলছো সব? রিয়ানের কথাতে শুনে রাইসা মুছিয়ে হেসে রিয়ানকে চোখ টিপ দিয়ে বলে উঠল। কেমন দিলাম আমার হট টেম্পারেচার জামাই? ও, তার মানে এসব তুমি ইচ্ছে করে বলেছো? আমি আমি তোমাকে দেখে নেব। হঠাৎ রিয়ানের মনে হলো পেছন থেকে কে একজন তার শার্টের কলা ধরে টানছে। কৌতূহল বশে পেছনে তাকাতেই দেখে রাগান্বিতভাবে সোনামা। এই কথা তো আগে ভাবিনি রিয়ান। ইয়ে মানে, না শোনা মা, ও মিথ্যে বলেছে। দেখো, ও চোখ টিপ দিচ্ছে। চুপ, তুই আমার সাথে একদম আর কথা বলবি না। এই বলে শিলা বেগম দানবের মতো হাঁটতে হাঁটতে উপরে চলে গেল। রিয়ান কিছু সময় বক রাক্ষসীর মতো রাইসার দিকে তাকিয়ে থেকে তারপর কিছু না বলে নিজের ঘরে থেকে চলে গেল। রিয়ান চলে যাওয়ার পর শায়লা বেগম রাইসার কাছে গিয়ে আলতো করে ওর মুখে হাতটা রেখে স্নেহমাখা কণ্ঠে বলল। এই সংসারে আমার ছেলেটাকে আগলে রেখো। এই রাইসা তখন সম্মানজনকভাবে শায়লা বেগমকে সালাম করলে। শায়লা বেগম তখন হাসি মুখে রাইসাকে বলল। তুমি এখানে বসো মা, আমি সবাইকে ডেকে আনছি মা। আর হ্যাঁ মিথিলা, তুই ওর সাথে থাক। বড় মা। মিসেস শায়লা বেগম ড্রয়িং রুম থেকে যেতে মিথিলা রাইসা একজন আর একজনের দিকে তাকে উচ্চস্বরে হাসতে লাগলো। ভাবি তুমি তো ফাটিয়ে দিয়েছো। তা তো বুঝলাম, কিন্তু সোনামা তো রিয়ানকে অনেক ভালোবাসে, তাহলে আমার এই সামান্য কথায় ওর প্রতি এত ক্ষেপে গেল কেন? আরে ভাবি, তোমার আন্দাজি ঢিলটা তো গাছে গিয়ে লেগেছে। মানে? মানে মা পৃথিবীতে সবচেয়ে বেশি অপছন্দ করে কেউ যদি মেয়েদের অসম্মান করে। কোনোভাবে যদি কারো কাজে মেয়েদের অসম্মানের ইঙ্গিত থাকে, ব্যাস আর রক্ষে নেই। সেই হিসাবে তো ভাইয়াকে কিছুই বলল না। তাই নাকি? আগে বলবে না? তাহলে তো কাটা খায় নুনের ছিটা একটু বেশিই দিতাম। ভাবি, এবার কিন্তু আমি তোমার বিপক্ষে চলে যাব। আমার ভাইয়াকে কিন্তু এতটাও খারাপ নয় যে এমন করতে হবে, বুঝেছো? এত সুন্দর করে তাক আর স্নেহমাখা কণ্ঠের আওয়াজ পেয়ে রাইসা আর মিথিলা সামনে তাকাতেই দেখে শায়লা বেগম একজন তীর্থ মহিলাকে ধরে ধরে রাইসার কাছে নিয়ে আসছে। বৃদ্ধা মহিলাটাকে দেখে মিথিলা মুখে একরাশ হাসি নিয়ে মহিলাটির কাছে যেতে লাগলো আর বলতে লাগলো। দিদুন, তুমি এসো এসো। এই বলে মিথিলা শায়লা বেগম দিদুনকে ধরে ধরে রাইসার সামনে আনতেই রাইসা সম্মানোত্তর ভাবে দিদুনকে সালাম করলো। দিদুনের মুখ থেকে রাইসা আর রিয়া নামটি শোনা মাত্রই আবারও ওর মনে প্রশ্নরা বাসা বাঁধল। কে এই রিয়া? এই বাড়ির দেওয়াল, এই বাড়ির মানুষের মুখে তাদের মনে শুধু রিয়াকে। ও রাইসাকে এমন চিন্তা জগতে থাকতে দেখে মিসেস শায়লা বেগম বলে উঠল। কি ভাবছো মা? শায়লা বেগমের গলার আওয়াজে রাইসা ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসলো। তারপর অত্যন্ত স্নেহমাখা কণ্ঠ বলল। কিছু না মা। ও আচ্ছা, এসো, ও তোমার সাথে বসে দুদণ্ড কথা বলি। তারপর রাইসা, দিদুন, মিথিলা আর মিসেস শায়লা বেগম একসাথে বসে জমিয়ে গল্প করতে লাগলো। ঠিক এমন সময় শামসুল হক 2 ব্যাগ বাজার নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে বলতে লাগলো। কই আমার নতুন বৌমা কই? শামসুল হকের গলার আওয়াজ সবাই দাঁড়িয়ে গেল। রাইসা চোখে মুখে একরাশ খুশি নিয়ে দরজার সামনে যেতে অগ্রসর হলেই মিসেস শায়লা বেগম তখন রাইসাকে বলে উঠল। তোমার যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। না মা, আমিই যাব। হ্যাঁ, আমার বৌমাকে এদিকে আসতে দাও দেখি। রাইসা দরজার কাছে গিয়ে হাত থেকে বাজারের ব্যাগগুলো নিতে লাগলো আর গম্ভীর কণ্ঠে শামসুল হককে বলল। বাবা, আপনার এই শরীর নিয়ে কিন্তু বাজারে যাওয়া একদমই উচিত হয়নি। আরে শরীরের কথা বাদ দেও তোমা, কতদিন পরই হোক বাড়িতে আবার খুশির বর্ণা বইছে। এই বলে শামসুল হক রাইসার হাত দুটো আলতো করে ধরে পড়ল। মারে, আজ থেকে এই সংসার তোর, তুই আবার রিয়ার মতো চলে যাস না। বারবার এদের এইসব কথায় রাইসার মনটা মায়ার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলছে। কিন্তু এটা কখনো সম্ভব না। না, আমাকে চলে যেতেই হবে, আমার সময় শেষ হলে। কিরে, কি ভাবছিস মা? না, কিছু না। আসুন বাবা। ঘরে ঢুকতে শামসুল হকের উপরের দিকে চোখ পড়তে দেখলো রিয়ান উপর থেকে নিচে নামছে। রিয়ানকে দেখা মাত্রই শামসুল হক অট্ট হাসিতে হেসে রিয়ানকে বলল। আরে মাইসুন, আয় নিচে আয়, আমার সাথে একটু বস, তোর সাথে আজ আমি গল্প করব। দেখ, আজ আমি নিজে বাজার করেছি শুধু তোর জন্য। রিয়ান শামসুল হকের কথাগুলো না শুনে উল্টো শামসুল হকের মুখের উপর বলে উঠল। বাবা, আমি বের হচ্ছি।
রিয়ানের এমন কথায় সবার মুখের হাসিটা মেঘে ছায়া ঢেকে গেল। বিশেষ করে রাইসার চোখে আবসা আবসা জলও চলে আসলো। আজকে বিয়ের পরের দিন, একটু পরে অনেক লোকজন আসবে, অথচ ওই থাকবে না। তা কি হয়? মানুষ যদি জিজ্ঞাসা করে তখন কি বলবো? অন্তত নিজের বাবা মায়ের খুশির জন্য তো আজকের দিনটাও একটু অভিনয় করে না হয় কাটিয়ে দিতে পারতো। বের হবি মানে? কোথায় যাবি? শামসুল হকের প্রশ্নটা শুনে রিয়ান একটু অস্বস্তিকর ভাবে বলল, কেন বাবা, তুমি জানো না আমি কোথায় যাবো? একটা কথা সবাই মাথায় ঢুকিয়ে রেখো, আমি জাস্ট তোমাদের জন্য বিয়েটা করেছি, তাছাড়া আর কিছুই নয়। এই বলে রিয়ান চলে যায়। এরাই সবার দৃষ্টিতে রিয়ানের চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল। মানব বুঝি কষ্টের স্পর্শে ধীরে ধীরে নিশ্চয় হয়ে যায়। রিয়ানের এভাবে চলে যাওয়ার শামসুল হক প্রচন্ডভাবে ভেঙে পড়ে। এরা এসব দিকে তাকিয়ে কান্নামাতা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম ও বদলে গেছে মা, কিন্তু না, ও শুধু আমার জোরে বাধ্য হয়ে তোকে বিয়ে করলো। তার মানে ও কোনোদিনও বদলাবে না, এই জীবন থেকে বেরিয়ে আসবে না। এরা সে বুঝতে পারলো না ও কি বলবে। খিদোর মুখের সামনে অসহায়তায় আর এক বুক ভালোবাসা নিয়ে এমন কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, যাদের মধ্যে কেউ তার হারানো সন্তানকে ফিরে পেতে চায়, এক বৃদ্ধা অসহায়তার নাতনিকে চায় ফিরে পেতে, আর এক বোন তার ভাইকে। ব্যাস, এরাইসার কোনো কিছু না ভেবে মুখগুলোর দিকে কিছু সময় তাকিয়ে বলে উঠল, ধৈর্য হারাবেন না বাবা, আপনার ছেলেকে আমি আবার তার আগের জীবনে ফিরিয়ে আনবই। রাইসার এমন কথা সবার মুখে একরাশ হাসি আর চোখে রাইসার প্রতি অগাধ বিশ্বাসের ছায়া দেখা গেল। সারাদিন নানা লোকজন প্রতিবেশী রাইসাকে দেখতে আসলো। তাদের সামনে মেকআপের আবরণে নিজের কষ্টটাকে লুকিয়ে মুখে দীপ্তি হাসি রেখে কিটা পার করে গেল। অনেক গেস্ট শামসুল হককে যতবারই রিয়ানের কথা বলছে ততবারই তিনি কোনো একভাবে এড়িয়ে চলে যায়। রিয়ান সারাদিন একবারও বাড়িতে না আসায় রাইসার চেহারায় ক্রমশ চিন্তার ছায়া চলে আসতে লাগলো। মিথিলাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া প্রতিদিন যেখানে যায় সেখানেই গেছে। মানে? সময়ের সাথে সাথে সব বুঝে ফেলবে। যাই হোক, টেনশন করো না, দেখবে চলে আসবে। রাত 12টায় রিয়ান বাড়ি ফিরল। রিয়ানকে রুমে ঢুকতে দেখে রাইসা তার সামনে গিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই যে মিস্টার, সারাদিন কোথায় ছিলেন? কিন্তু রাইসার উত্তরে রিয়ান কোনো জবাব না দিয়ে নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা রাইসার খুব বেশি খারাপ লাগে। একটু আবেগী প্রবণ হয়ে রাইসা বিছানার উপর বসে অন্যমনস্ক হয়ে মুখ ফসকে রিয়ানকে বলে ফেলল, টাকার জন্য বিয়ে করেছি বিধায় কি বন্ধু হিসাবে ভেবেও একটিবারও বলা যায় না কোথায় গিয়েছেন? রাইসার এমন প্রশ্নে রিয়ানের চোখে মুখে একটা ছায়া নেমে আসে, যে ছায়া রাইসাকে অনেক কথা বলতে চাচ্ছে, কিন্তু কোথায় যেন কথাগুলো বারবার হারিয়ে আছে। অনেকক্ষণ অব্দি রাইসা রিয়ানের মায়াযুক্ত মুখের পানে তাকিয়ে রইল। আর রিয়ান হয়তো একটিবারের জন্য ভুলে গিয়েছিল যে রাইসার ভাড়া করা বউ, তাই বোধহয় ও রাইসার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎ রাইসাকে বলে উঠল, আচ্ছা, আপনি বলতে পারবেন ভালোবাসার মানুষগুলো কেন হারিয়েছে? রিয়ানের এই প্রশ্নটার কোনো উত্তর রাইসা দিতে পারেনি, কেননা রাইসা জীবনে কখনো কারো ভালোবাসা পায়নি। তাই বোধহয় জানে না ও ভালোবাসার মানুষগুলো হারিয়ে গেলে কিংবা দূরে চলে গেলে কতটা কষ্টে একটা মানুষ এমন আজগুবি প্রশ্ন করে। রিয়ান রাইসা থেকে এই প্রশ্নটার উত্তর না পেয়ে গভীরভাবে বারান্দায় দিকে চলে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে রিয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, রাগ করেছেন? কি করব বলুন, কেউ তো কখনো ভালোবাসেনি, তাই জানি না ভালোবাসার মানুষগুলো কেন হারিয়ে যায়। তবে এইটুকু বলতে পারি যে ভালোবাসার মানুষগুলো কখনোই হারিয়ে যায় না, বরং তারা সময়ের সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি শিরায় শিরায়ও মিশে যায়। হয়তো বাস্তবতার খাতিরে তাদের অস্তিত্বটা সময়ের সাথে সাথে আমাদের ছেড়ে কোনো কারণে চলে যায়, কিন্তু তাদের প্রতি আমাদের যে অনুভূতি ভালোবাসা তা কখনো চলে যায় না। আর আমাদের প্রতিটা নিঃশ্বাস ও প্রশ্বাস বারবার আমাদের বলে, এই তো সে আমার নিকট, অতি নিকট। রাইসার কথাগুলো শুনে রিয়ান রাইসার অতি নিকটে এসে রাইসার চোখের দিকে তাকিয়ে বলে উঠল। আমি কে বলুন তো? রিয়ানের প্রশ্নে রাইসা আবারও আমতা আমতা করতে লাগলো। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনার চোখে মুখে বারবার কিছু একটা লুকানোর চেষ্টার ছায়া দেখা যাচ্ছে। কি আপনি? আমি আমি মানুষ। রাইসার উত্তরটা শুনে রিয়ান আবার রেগে যায়। আবার আপনি সেই আলতু ফালতু কথা বলছেন? হ্যাঁ, আসলে আপনার সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। এই বলে রিয়ান ওয়াশরুমের দিকে চলে যায়। কিছু সময় পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রিয়ান রুমে আসতেই দেখে রাইসা বিছানার উপর অন্যমনস্ক হয়ে বসে আছে।
রিয়ান একটু অবাক হয়ে বিস্মিত কণ্ঠে রাইসাকে বলল। কি ব্যাপার, আপনি এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন। রিয়ানের প্রশ্নে রাইসা আকুতিভাবে রিয়ানকে বলল। ঘুম যে আসছে না। কেন? কিছু খাইনি তো, তাই ক্ষুধায় ঘুম আসছে না। তো আপনি খাননি কেন? আপনার জন্য। এসব বাজে কথা বলা একদম বন্ধ করুন। আর আমার জন্য আপনাকে কেউ না খেয়ে থাকতে বলেছে? হ্যাঁ, আচ্ছা স্যার, আমি রাতে খাই না। আর আপনি দেখেন না, বাড়ির কেউ আমার জন্য খাবার নিয়ে ওয়েট করে না। ওয়েট করা কিংবা আমাকে নিয়ে চিন্তা করে না। তবে মা একটা সময় করতো, কিন্তু এখন আর করে না, কারণ মা বুঝেই ফেলেছে আমার জন্য ওয়েট করা মানে বৃথার সময় নষ্ট করা। সো আপনাকে বলে দিচ্ছি, আজকে পর যেন এই ভুল আর কখনো না করেন। যান, গিয়ে খেয়ে নিন। এই বলে রিয়ান বারান্দায় চলে আসে। অপলক দৃষ্টিতে দূরে আকাশ প্রদীপের আলোকে উজ্জ্বল আকাশের মনোরম দৃশ্যটিকে তাকিয়ে থাকে। হঠাৎ রিয়ানের অনুভূতি হলো কেউ একজন পিছন থেকে তার শার্ট ধরে টানছে। পেছনে তাকাতেই রিয়ান দেখলো রাইসা দাঁড়িয়ে রয়েছে। কি ব্যাপার আপনি? আসলে আমার না ভীষণ ক্ষুধা লেগেছে। হাজিব তো, কয়বার বলবো খেয়ে নিন। আমাকে একটু খাইয়ে দিবেন? রাইসার এমন আবদার শুনে রিয়ান বলে উঠল। মানে আমি আপনাকে খাইয়ে দেবো, এই প্রশ্নটা করার সাহস কি করে পেলেন? প্লিজ রাগ করবেন না। আসলে হাতে অনেক ব্যথা পেয়েছিলাম সেদিন আপনি যখন হাত চেপে ধরেছিলেন। তার উপরে আজকে পড়ে গিয়ে ব্যথাটা আরো বেশি বেড়ে গিয়েছে। রাইসার এমন আকুতি কণ্ঠের কথাগুলো শুনে রিয়ান একটু নিজেকে অপরাধী মনে করে রাইসাকে নিচু স্বরে বলে উঠল। খুব বেশি লেগেছে তাই না? হুম। সরি, আসলে রাগ হলে আমার মাথা ঠিক থাকে না। কি এখন খাইয়ে দিবেন না? মানে ওকে, দরকার নেই খাইয়ে দেওয়া, আমি ঘুমোতে গেলাম। রাইসা বারান্দা থেকে অভিমান করে চলে যেতে চাইলে রিয়ান হাতটা ধরে বলল। এত অভিমান করার কি আছে? আর তাছাড়া না খেয়ে শুয়ে পড়লে তো পরে বলবেন ভাড়াটা বলে খাবারও দেয়নি। আসুন, আসুন খাইয়ে দিচ্ছি। এই বলে রিয়ান রাইসার হাতটা ধরে ওকে বিছানার ওপর নিয়ে বসায়। তারপর টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে রাইসার মুখের সামনে খাবার তুলতে মেয়েটি নিজের চোখের জলগুলোকে হাজারো আটকাতে চেয়েও পারেনি। রিয়ান রাইসার চোখের পানি দেখে এক প্রকার রাগান্বিত সরে বলল। এতে কান্নার কি হলো? হ্যাঁ, কেউ কি কখনো খাইয়ে দেয়নি? না, কখনো কেউ খাইয়ে দেয়নি। আপনার বাবা মা কখনো আপনাকে খাইয়ে দেয়নি? বাবা মা থাকলে তো খাইয়ে দিবে। এই কি বলছেন আপনি? না মানে কিছু না, আসলে ইমোশন হয়ে গেছে তো তাই একটু আবুল তাবুল বলছি। যাই হোক, মুখের সামনে কি খাবারটা ধরে রাখবেন, খাওয়াবেন না? রাইসার আবদারে চলাফেরায় আর কথাবার্তায় রিয়ান বারবার রিয়াকে খুঁজে পাচ্ছে। এক টুকরো সুখ পাচ্ছে, যে সুখটা 3 বছর আগে তার থেকে হারিয়ে গিয়েছিল। কোনো কথা না বলে রিয়ান সমস্ত জড়তাকে দূর করে রাইসাকে খাইয়ে দিল। তারপর বলল। আপনি ঘুমান। আপনি? আমার কথা বাদ দিন। আর রাত আমার জন্য বড্ড বেশি যন্ত্রণাদায়ক, ও আমাকে ঘুমোতে দেয় না। আপনার কিসের এত কষ্ট? কষ্ট আর আমি? আসলে আমার কোনো কষ্ট নেই, শুধু হারিয়ে যাওয়া একজন মানুষকে ফিরে পাওয়ার প্রচন্ড ইচ্ছে হয়। আর কি বলুন তো, রাত যত গভীর হয় আমার এই খামখেয়ালি ইচ্ছেটা ক্রমশ বেড়ে যায়। কাকে হারিয়ে ফেলেছেন যে ফিরে পেতে চান? রিয়ান তখন রিয়া ছবিটাকে ইশারা করে বলল। ওই যে প্রেমের বদ্ধ মানুষটাকে যে একগাল হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছে। রাইসা অবাক দৃষ্টিতে তখন রিয়ার ছবিটার দিকে তাকিয়ে রইল আর নিজের অজান্তেই বলে ফেলল। রাত 1টায় রাইসা শুয়ে পড়ে। বাইরে তখন প্রচন্ড বাতাস বইছিল আর সেই বাতাস জানালা দিয়ে প্রবেশ করে রাইসার শরীরে বারবার শিহরতে পড়ছে। রিয়ান তখন সোফায় বসে কি যেন গভীর চিন্তায় মগ্ন রইল। আর কিছু সময় পর পর রাইসার দিকে তাকিয়ে দেখছে ও ঘুমিয়েছে কিনা। এইভাবে 1:30টা অবধি পার করার পর হঠাৎ রিয়ান উঠে দাঁড়ালো। তারপর ড্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট বের করে টেবিলের উপর রাখলো। তারপর আলমারিটা গিয়ে খুললো। রিয়ানকে আলমারি খুলতে দেখে রাইসা বুঝতে পারলো ও কেন আলমারি খুলেছে। রাইসা উঠে বসলো। তারপর রিয়ানকে জিজ্ঞেস করলো। আপনি কি এখন ড্রিঙ্কস করবেন? তাছাড়া আপনি কি করবেন? হ্যাঁ, আর তাছাড়া আপনি এখনো ঘুমাননি কেন? এই বলে রিয়ান ব্যস্ত হয়ে গেল মদের বোতলগুলো খুঁজতে। ঠিক তখনই রাইসা বলল। আপনি যা খুঁজছেন সেটা ওখানে নেই। রিয়ান রাইসার এরূপ কথায় প্রচন্ড রেগে যায়। থুম করে আলমারিটা লাগিয়ে রাইসার কাছে এসে উঁচু গলায় বলতে লাগলো। আপনার সাহস কিভাবে হলো? হ্যাঁ, আমার জিনিস হাত দেওয়ার? ওগুলো আমাকে দিয়ে দিন বলছি। না, আমি দিব না। দেখুন এগুলো খাওয়া। শাট আপ, জাস্ট শাট আপ অ্যান্ড প্লিজ আমাকে ওগুলো দিয়ে দিন। আমি বলছি না আমি দিব না। ওকে ফাইন, দেয়া লাগবে না। আমি এক্ষুনি বাইরে যাব। বাইরে তো আর আপনি আটকাতে পারবেন না।
রিয়ানের এইরূপ অতিরিক্ত বাড়াবাড়িতে রাইসা একটা মদের বোতল নিয়ে এলো। তারপর রাগান্বিত সুরে রিয়ানকে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যিই এখন এসব ছাইপাস খাবেন? হ্যাঁ। আমি লাস্ট বার জিজ্ঞাসা করছি, সত্যিই খাবেন? আমি ওর লাস্ট অ্যান্ড ফাইনাল আনসার বলছি, ইয়েস ইয়েস, আন্ডারস্ট্যান্ড? রিয়ান কথাটা বলার পর রাইসা মুচকি হাসতে লাগলো। তারপর বলতে লাগলো, আপনি এটা খাবেন তাই না? ওকে দেখি আপনি খান কি করে। এই বলেই রাইসা মদের বোতলটা খুলে বলল। আপনি যদি এটা খান তাহলে আমিও খাবো। রিয়ান অট্ট হাসিতে হেসে বলল, কি আপনি খাবেন? দেখি, সাহস তাহলে খেয়ে দেখান তো। আমি কিন্তু সত্যি সত্যিই খাবো। খান না, আপনাকে মানা করেছে কেউ? কথাটি বলা মাত্রই রাইসা মদের বোতলটা খুলেই এক ঠোক মুখে নিয়ে নিল। তারপর না খেয়ে গাল দুটো ফুলিয়ে অবাকভাবে রিয়ানের দিকে তাকিয়ে রইল। রিয়ান দাসের এই অবস্থা দেখে অবাক হয়ে গেল। এ কি, আপনি সত্যি সত্যি নিন, এবার গিলুন, গিলুন তো দেখি খেতে পারেন কিনা। রাইসা রিয়ানের কথাগুলো শোনা মাত্রই মুখে যেটুকু মদ নিয়েছিল তা পুরোটাই রিয়ানের মুখে ছুঁড়ে ফেলল। কি বিশ্রী গন্ধ, কি বিশ্রী স্বাদ। আপনি এটা খান কি করে? হে ইউ, কি করলেন? আমার মুখে ছেড়ে ছুঁড়ে মারলেন? হ্যাঁ, তাও আবার আপনার মুখেরটা। এই বলে রিয়ান প্রচন্ড ক্ষেপে রাইসার হাতটাকে চেপে ধরতেই দেখে রাইসা হাসছে। এ কি, আপনি হাসছেন কেন? রাইসা রিয়ানের শার্টের কলার টেনে ধরে বলে, এই হট টেম্পারেচার আমার মাথাটা কেমন জানি পন পন করে ঘুরছে। এই, এসব কি বলছেন? আমি আমি এটা খাবো। এই বলে রাইসা বোতলটা নিয়ে গড়গড় করে খেতে লাগলো। রিয়ান রাইসার হাত থেকে বোতলটা নিয়ে কোনোভাবে ওকে সামলালো। বোতলটা নিতে অমনি অবশ শিশুর মতো রাইসা রিয়ানকে শক্ত করে দুহাত দিয়ে ধরে বলে উঠল, এই ছেলে, তুই এমন কেন? সারাদিন এত রাগ করিস কেন? এ কি, আপনি আমাকে তুই বলছেন? গেছে গেছে, কেন যে খেতে বললাম, কিন্তু দেখি সত্যি সত্যি খেয়ে ফেললো। হাসছেন কেন পাগলের মতো? রাইসা রিয়ানকে জড়িয়ে ধরে বলল, হাসবো না। এই তুই জানিস না বউকে আপনি বলতে নেই তুমি বলতে হয়? একে আর বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, না হলে পরে বিপদে পড়তে হবে। রাইসা রিয়ানের গালে আলতো করে একটা থাপ্পড় দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। রিয়ানও তখন ওকে কন্ট্রোল করার জন্য পাগলের মতো হাসতে লাগলো। রাইসা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে তখন বলল, এই টেম্পারেচার, তুই সকালে আমায় চাউলের বস্তা বলে ফেলে দিয়েছিস, এখন তুই আমায় কোলে নিবি? অ্যাঁ? নয় হ্যাঁ, না হলে আমি আমি আপনি কি করবেন? আমি আমি এখন সোজা মায়ের কাছে চলে যাব। এই না না না, নিচ্ছি, করে নিচ্ছি। রিয়ান বিরক্তিকর ভাবে নিজেই নিজেকে বলতে লাগলো। বুঝ রিয়ান, চাউলের বস্তা বলয় এখন কতটা কষ্ট করতে হচ্ছে। এই বলেই রিয়ান রাইসাকে কোলে নিল। রাইসাকে কোলে নেওয়া মাত্রই রাইসা উচ্চস্বরে হাসতে লাগলো আর বাচ্চাদের মতো ন্যাকামি করতে করতে বলল, এই ছেলে, তোর কিসের এত কষ্ট? তুই কেন এসব খাস? রাইসার প্রশ্নটা শুনে রিয়ান অনেকক্ষণ রাইসার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, জানি না, ব্যাস বুকের মাঝখানটা ব্যথা করে বিদায় খাই। একটু তোর কষ্টের ভাগটা আমায় দিবি? রিয়ান কোনো উত্তর দিল না, শুধু বারবার রাইসার দিকে তাকিয়ে রইল। তারপর রিয়ান রাইসাকে নিয়ে বিছানায় শোয়ালো। দেখুন আপনি। কথাটি বলা মাত্রই রাইসা একটা থাপ্পড় দিয়ে বলল, এই ছেলে, আবার আপনি? তুমি, তাই আমি বলি কি, তুমি একটু এখন ঘুমাও। হ্যাঁ, আর হ্যাঁ, সকালে তোমার সাথে আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, আমি ঘুমাই। রাইসা রিয়ানের কথায় মানিয়ে যাওয়ার রিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল। যাক বাবা, বাঁচলাম। কিন্তু পরক্ষণে রিয়ানের দীর্ঘ নিঃশ্বাসটা নিস্তব্ধ হয়ে যায়। নিচের দিকে তাকাতে রিয়ান দেখে রাইসা ওর হাঁটুতে মাথা রেখে ওর হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে ঘুমের দেশে ঢুকতেছে। বাইরে তখন ঝিঝে পোকার ডাক আর হিনহিন বাতাস। নিশ্চুপ পরিবেশ রিয়ানকেও বাধ্য করলো রাইসার এভাবে ঘুমিয়ে থাকাটাকে উপভোগ করতে। রিয়ানও তখন মায়ার দৃষ্টিতে রাইসার দিকে ছিলেন। বাইরে তখন আকাশে চাঁদের হাট বসেছিল আর সেই চাঁদের হাটের চাদরটা আলো জ্বালানা দিয়ে একদম রাইসার মুখের উপর এসে পড়ল। সেই চাঁদের আলো যেন মেয়েটিকে একটু বেশি সুন্দর লাগছে, আর এতটাই সুন্দর লাগছিল যে কিছু সময়ের জন্য রিয়ান হয়তো নিজের বাস্তবতার কাছ থেকে কল্পনার আকাশে ডুব দেয়। এই আকাশ মানুষকে এক টুকরো সুখ দেয়, আর মানুষও সুখ বিলাসী হয়ে সেই সুখটাকে হাত পেতে নেয়। চারপাশে বাড়িটা আলোক সজ্জায় সাজানো, হলুদ নীল আর লাল বাতের স্পর্শে পুরো বাড়িটা আজ একটু বেশি আলোকিত দেখাচ্ছে। বাড়ির মানুষগুলো আজ অনেক ব্যস্ত,
কিন্তু কিসের এত ব্যস্ততা, কিসের এত আয়োজন? মিসেস শায়লা বেগম আর শিলা রান্নাঘর থেকে যেন আজ বেরই হতে পারছে না। শামসুল হক বাড়ির কোথাও কোনো খুঁত আছে কিনা তা ঘুরে ঘুরে দেখছে। আর মিথিলা একগাল হাসি মুখে রেখেই উপরে যেতে লাগলো আর চেঁচিয়ে চেঁচিয়ে রিয়ানকে ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া। তারপর রিয়ানের দরজার সামনে গিয়ে নক করতে লাগলো আর বলতে লাগলো, কিরে ভাইয়া, আজকে দিনও তুই কি এত বেলা অবধি ঘুমাবি? ওপাশ থেকে তখন উত্তর আসলো। একটু দাঁড়া বোন, আসছি। গলার আওয়াজটি শুনতে পেয়ে মিথিলা শান্ত হয়ে গেল। কিছু সময় পর রিয়ান দরজা খুললো। রিয়ান দরজা খুলতেই মিথিলা চমকে গেল রিয়ানকে দেখে। পরনে নীল গোল্ডেন শেরওয়ালি। বেশ লাগছে ভাইয়া তোকে। ধন্যবাদ মাই ডিয়ার সিস্টার। বাট ভাইয়া, তুই আজ এত বেলা অবধি ঘুমালি? আরে না, রুম সাজাচ্ছিলাম। রুম সাজিয়েছিলাম, কিন্তু কার জন্য? বারে, তুই জানিস না বুঝি কার জন্য? মিথিলা রিয়ানের মুখ থেকে বাক্যটি শোনা মাত্র নিশ্চুপ হয়ে রইল। কিছু সময় পর রিয়ানকে শান্ত কণ্ঠে বলতে লাগলো, আর কতকাল অপেক্ষা করবি ভাইয়া? কতদিন আর এভাবে ঘর সাজাবি? কতদিন আর মিথ্যে আশা নিয়ে মরা লাশটির কাছে যাবি? চুপ চুপ, মিথিলা এসব বলতে নেই। আর কে মরা লাশ? ও আমার সাথে অভিমান করেছে, তাই হয়তো এভাবে আছে। তুই দেখিস, ও আজ আমার সাথে আসবে, আমার সাথে কথা বলবে। প্রতিদিনই তো তুই এই কথা বলিস। এই আশা নিয়ে তো আমার সব মিথিলা। যাই হোক, আমি তাহলে এখন বের হই। তুই এখনই হসপিটালে যাবি? হুম। কে যাবি না? এসে খাবো। এই বলে রিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। নিচে নামতে মিসেস সায়লা বেগম রিয়ানকে দেখা মাত্রই ওর কাছে এসে ওর মাথায় হাত দিয়ে বলে উঠল, বাবা, যার কাছে যাচ্ছিস সে যেন আজ সুস্থ হয়ে যায়, তোর অপেক্ষা যেন অবসান ঘটে। দোয়া করুন মা। প্রতিদিনই তুই দোয়াটি করি, আর প্রতিদিন তুই আমার অপেক্ষায় থাকি এই ভেবে যে এই বুঝি তুই হাসি মুখে ওর হাত ধরে এই ঘরে ফিরবি। রিয়ান মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে ছলছল চোখে বাড়ি থেকে বের হয়ে গেল। মনের মাঝে নানা আশার স্বপ্ন নিয়ে হসপিটালের দিকে অগ্রসর হতে লাগলো। তারপর 345 নম্বর কেবিনে গেল। গিয়ে দেখে সাহেব বসে আছে। সাহেবকে দেখা মাত্র রিয়ান বলল, মামা, চলে এসছি। এই তোমার আসার সময়? অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছি। সরি মামা, আসলে জ্যামের কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। ব্যাপার না, এবার তুমি তোমার ওয়াইফের সাথে থাক, আমি চললাম। সাহেব চলে যেতেই রিয়ান ক্রমশ কেবিনের কাছে গেল। তারপর রাইসার মাথায় হাত দিয়ে ছলছল চোখে বলতে লাগলো, আজকে দিন ও কিভাবে নিশ্চুপ হয়ে শুয়ে রইবে? হ্যাঁ, উঠবে না তুমি? জানো না আজকে কি? হ্যাঁ, আজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। এদিনই তো তুমি ইডিয়েট ছেলেটাকে ঠিক করার জন্য ওর হাতটা ধরেছিলে। আর এদিনও তুমি আমার সাথে কথা বলবে না? হ্যাঁ, একটা লাশের মতো শুয়ে থাকবে। তুমি জানো, তুমি জানো আজ আমি তোমার জন্য পুরো বাড়িটা সাজিয়েছি। হ্যাঁ, মাকে বলে এসছি আজ তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। অবশ্য প্রতিদিনই মাকে এই আশ্বাসটা দিয়ে আসি আমি, তবে আজকে অন্তঃস্থল থেকে কথাটা বলে এসছি। ওঠো না, এই এই আমার সাথে কথা বলো না প্লিজ। হঠাৎ রিয়ান নিশ্চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ চোখ থেকে বলে উঠল, এত অভিমান তোমার? হ্যাঁ, যে একটা বছর পেরিয়ে গেল, অথচ তুমি তুমি এখন সেই পুতুলের মতো নিঃস্ব হয়ে শুয়ে আছো। তুমি জানো, প্রতিদিন বাবা ভাবে এই বুঝি তুমি সুস্থ হয়ে বাবাকে বলবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনার ছেলে আপনার ছেলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। মিথি ভাবে এই বুঝি তুমি ওকে গিয়ে জড়িয়ে ধরবে। আর আমি আমি তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় প্রত্যহ দীর্ঘ নিঃশ্বাস ফেলি, কিন্তু তুমি আমাদের অপেক্ষাটার অবসানই ঘটাচ্ছ না। হ্যাঁ, আচ্ছা, তোমার এত অভিমান, এত আমার উপর রাগ যে সেদিন সেই যে বললাম চলে যেতে, তুই আছো নিঃস্ব হয়ে রয়েছ। হ্যাঁ, গত 1 বছর ধরে প্রতিদিন তোমার কাছে এসে তোমার সাথে আমি নিজেই শুধু কথা বলি, কিন্তু তুমি একবারও আমার সাথে কথা বলো না। তুমি বোঝো না, তুমি বোঝো না রাইসা, এতে আমার খুব কষ্ট হয়। আচ্ছা রাইসা, তোমার উপর শুয়ে থাকতে কষ্ট হয় না? প্লিজ রেসপন্স করো, প্লিজ। রিয়ানের কথাগুলো শুনে রাইসার চোখে জলে টলমল করতে লাগলো। রিয়ান তা দেখে অভিমানী কণ্ঠে বলল, এতই যখন আমার কষ্ট দেখে তোমার কষ্ট হয়, তাহলে কেন উঠছো না? কেন আমার হাতটা আঁকড়ে ধরছো না? রাস্তায় হাঁটতে গিয়ে যখন হোঁচট খেলাম, তখন তুমি আমার হাতটা আঁকড়ে ধরে আমাকে পথ দেখিয়েছো। আর এখন এখন মাঝপথে ছেড়ে দিয়েছো। হ্যাঁ, তোমার আর রিয়ার মধ্যে পার্থক্যটা কি রইলো বলো? রাইসার অশ্রু তখন গড়িয়ে রিয়ানের হাতে পড়ল। রিয়ান তখন বলল, তুমি ভেবো না তো আমাকে নিয়ে রাইসা।
সেদিন যখন ডক্টর বলেছিল তুমি কোমায় চলে গেছো, তুমি কখনো রেসপন্স করবে কিনা সন্দেহ আছে, কথাটি শুনে সেদিনও তো আমি ক্ষণিকের জন্য ভেঙে পড়েছিলাম। কিন্তু পরক্ষণে আমি নিজেকে বুঝিয়েছি, এই বলেছে যারা অন্যদের বাঁচার অনুপ্রেরণা দেয় আর তারা তার কখনো তো সহজে মরে না। আর এই বিশ্বাসে দেখতে দেখতে একটা বছর পার করে দিলাম। তুমি তো জানোই রাইসা, আমি আর কোনো সিগারেট খাই না, এখন আর মদ খাই না, এখন আর রাতও জাগি না, আর ওই 3 রাস্তার মোড়ে বসে থাকি না। কেন জানো? কারণ তোমার শেষ কথাটি ছিল ভালো থাকবেন, আর সেই কথাটি আমাকে নতুন করে জীবন শুরু করতে বাধ্য করেছে। আর ভালো থাকার চেষ্টা করছি এবং নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করছি। জানো রাইসা, এখন আমি অনেক কিছু বুঝে গিয়েছি, সবকিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে শিখে গেছি। যখনই এখন আবেগের বসে আবার জীবনকে থামিয়ে দিতে মন চায়, তখনই তোমার কাছে চলে আসি। তোমার এই নিষ্পাপ চেহারা দেখে আমি আবার বাঁচার অনুপ্রেরণা পাই। সেদিনও তো রাইসা আমি তোমার কথাগুলোর মূল্য বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি। আসলে আমরা সত্যিকারের যখন কাউকে ভালোবাসি, তখন ভালোবাসার মানুষটিকে ভুল নির্বাচন করি। আর যখন কেউ আমাদের সত্যিকারের ভালোবাসে, তখন আমরা তাদের ভালোবাসাটা বুঝি না, বুঝতে পারি তখনই যখন সে আমাদের ছেড়ে দূরে চলে যায়। যেমন এখন এখন আমি বুঝতে পেরেছি তোমার নীরবতার কারণে। আর রিয়া হয়তো বুঝতে পেরেছে, তাই তো কয়েকদিন আগে আমাকে ফোন থেকে কাঁদতে কাঁদতে বললো আমার কাছে ফিরে আসতে চায়। কিন্তু এই কথাটি শোনে না, সেদিন আমিও একটু বেশিও খুশি হইনি, একটুও খুশি হইনি। 3টা বছর যার জন্য মরা লাশের মতো ছিল, সে আমাকে ফোন দিয়েছে। সে অনুভূতির আমার ভিতরে কাজ করেনি। কেন জানো? বিকজ আমার সব অনুভূতি আর আবেগ ভালোবাসা শুধু তোমায় ঘিরে। আসলে আমাদের জীবনে সুখকর অনুভূতির ঘাটতি থাকে, বিধায় আমরা জীবন পথ চলতে গিয়ে বারবার ভালোবাসাটাকে খুঁজি। আর ভালোবাসা প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে কিচ্ছু নেই। যে ভালোবাসা হাজার কষ্টের মাঝে আমরা সুখকর অনুভূতি খুঁজে পাই, সেটাই প্রথম এবং শেষ ভালোবাসা। আর বাকি সবকিছু আবেগ কিংবা একটু ভালো লাগা ছাড়া আর কিছুই নয়। আজ মনে হচ্ছে যেদিন রিয়া আমাকে ছেড়ে চলে গিয়ে অনেক ভালোই করেছে, কেননা এই পৃথিবীতে আমার অনেক স্বামী স্ত্রী আছে যাদের ভিতর ভালোবাসা শব্দটি নেই, কিন্তু সমাজ বাস্তবতার কারণে একজন আরেকজনের সাথে মিথ্যে অভিনয় করে জীবনটা পার করে দিচ্ছে। কিন্তু রিয়া আমার সাথে যে নাটকটা করলো না, যদি করতো তাহলে কখনোই জানতেই পারতাম না যে বাবাকে কখনোই ভালোবাসিনি। আমি শুধুমাত্র ওর আবেগ ছিলাম, যার মেয়াদ ছিল 3 বছর। আর ভালোবাসা ভালোবাসা জিনিসটা কখনো সময়ের সাথে সাথে কমে না, বরং একটু একটু করে বাড়ে, যা মানুষকে আরও দীর্ঘদিন বাঁচার অনুপ্রেরণা দেয়। আর সেই অনুপ্রেরণা নিয়ে তো দুজনে একসাথে হাতে হাত রেখে জীবনের সমস্ত জরাজীর্ণতা আর বাধা অতিক্রম করে। আর কত ওই পুতুলের সাথে কথা বলবে রিয়াদ? সাইফের গলার আওয়াজটি পেতে রিয়ান নিশ্চুপ হয়ে গেল। কিছু সময় রাইসার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, যতদিন রেসপন্স না দেয়। ওরা রেসপন্স এই আশা করে তো 1 বছর কাটিয়ে দিয়েছ। যাও বাড়ি যাও। এই বলে সাহেব চলে গেল। রিয়ান তখন রাইসার চোখের জলগুলো মুছতে লাগলো আর নির্লিপ্ত সুরে বলতে লাগলো, আজকেও খালি হাতে ফেরাবে? তারপর রিয়ান রাইসার কপালে হাত বুলিয়ে বলে উঠল, আসি। কথাটি বলে রিয়ান দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা দিতেই মনে হলো কে ওর হাতটাকে শক্ত করে ধরে রেখেছে। নিচুক কল্পনা কিংবা স্বপ্ন মনে করে রিয়ান আবারও চলে যেতে গেলেই সেই অনুভবটা আবারও ফিরল না। রিয়ানের চোখে মুখে সুখের আমেজ নেমে আসলো। পিছন ফিরে তাকাতেই দেখে রাইসা হাতটা আঁকড়ে ধরেছে। রিয়ান ব্যাপারটা বিশ্বাস করতে পারল না, তাই রাইসার মাথার পাশে গিয়ে বসে চোখ দুটো বন্ধ করলো। নিচুক স্বপ্ন পেতে হঠাৎ মনে হলো কেউ তাকে বলছে, নিয়ে যাবে না আমায় তোমার সাথে? কৌতূহল বসে চোখ খুলতেই রিয়ান দেখলো রাইসা ওকে কথাটি বলছে। ব্যাপারটা দেখে রিয়ান জোরে জোরে শ্বাস ছাড়লো। আর সেই একটা শ্বাস যেন রিয়ানের 1 বছরের অপেক্ষার প্রহর গুণার প্রমাণ। রিয়ান রাইসার কপালে আত্মে করে একটা চুমু দিয়ে বলল, 1 বছর পর তোমার অপেক্ষার সমাপ্তি হলো। রাইসা, রাইসা, আমি কি কোনো স্বপ্ন দেখছি? রাইসা তখন আস্তে আস্তে বলল, আমি রিয়া নয় যে হোঁচট খেয়েছো বলে মাঝপথে তোমায় ছেড়ে চলে যাব, তাই তো মরতে মরতেও বেঁচে গেলাম। রিয়ান এতক্ষণ পর বুঝতে পারলো যে এখন যা ও দেখছে বা ওর সাথে যা হচ্ছে সব সত্যি। রিয়ান কিছু সময় চুপ থেকে তারপর জোরে চিৎকার দিয়ে ডক্টরকে ডাকতে লাগলো। ডক্টর, ডক্টর রেসপন্স করেছে ডক্টর। তারপর উচ্চস্বরে হেসে বলতে লাগলো, এই ভাড়াটে বউ, তুই আমার সাথে বাড়ি যাবি না? না, কিন্তু কেন? কারণ এই যে তুই বললি আমি তোর ভাড়াটে বউ, 2 মাস ফুরিয়ে গেছে। রিয়ান তখন হাসতে হাসতে বলল, হ্যাঁ তো, তুই তোমার ভাড়াটে বউ তো, তবে 2 মাসের জন্য না, সারা জীবনের জন্য। এই বলে রাশিয়ার হাতটা
আরো শক্ত করে আঁকড়ে ধরলো আর যাতে হারিয়ে না যায়। তারপর রিয়ান কাঁদতে লাগলো। রিয়ানের কান্না দেখে রাইসা বলে উঠল, এ মা, রিয়ান হক কাঁদছে? কি করব বল? তুই যে কাঁদতে